আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কর্নিয়ার আরো একটি বিশেষ লাইভ ক্লাস আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ স্যার। তো আপনারা যারা কর্নিয়া লাইভ ক্লাস আমার সাথে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার সাথে যারা যারা যুক্ত আছেন সবাই একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার জন্য আমি রেডি হয়েছি। আখি বানিক লিখেছে স্যার আদাব, থ্যাংক ইউ। তো যারা যারা যুক্ত হয়েছে সবাইকে একটু মেনশন করে দেন এবং বন্ধুদেরকে যারা যুক্ত হতে পারেনি তাদেরকে শেয়ার করে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। আমাদের সাথে সাদিয়া তাসনিম যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরো যারা যারা যুক্ত হতে পারেনি এখনো সবাইকে একটু শেয়ার করে দেন ক্লাসটা এবং কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু চটপট কমেন্ট করে জানান। আপনাদের সাথে বাংলা বিশেষ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আসলে আমরা নার্সিং এ কেন চান্স পাই না, বা নার্সিং এ কিভাবে প্রশ্ন আসে, কোন প্যাটার্নে প্রশ্ন আসে, কোনগুলো পড়ে গেলে নার্সিং এ কমন পড়ে, এই বিষয়গুলো নিয়ে অনেকে না জানার কারণে প্রথমবারে নার্সিং এ কৃতকার্য হয় না, পরবর্তীতে নার্সিং এর জন্য আবার সেকেন্ড টাইম এক্সাম দেওয়া লাগে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এভরিথিং ক্লিয়ার থাকলে লিখবেন ক্লিয়ার। আমাদের সাথে লাবিবা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরো যারা যুক্ত হয়েছেন সবাই একটু কাইন্ডলি জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কানিস ফাতেমা নূর লিখেছে আসসালামু আলাইকুম। সবার সালাম একসাথে গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। একটু জটফট জানান যে কে কোথা থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন। রাখি মানিক যুক্ত হচ্ছে রাজবাড়ি থেকে। সবাই একটু জানাবেন কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। স্যার সাদিয়া লিখেছে আমি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছি, থ্যাংক ইউ। সাদিয়া তাসনিম লিখেছে আমি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও যেন তোমার শিক্ষার্থী বন্ধুরাও যেন আমাদের সাথে ক্লাসে উপকৃত হতে পারে। আমাদের সাথে ঐশী লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষের কবিতা লিখেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবার সালাম গ্রহণ করছি। তো আমি প্রথমে যে বিষয়টা বলি যে নার্সিং এ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে শিক্ষা প্রতিষ্ঠান বা সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা কিন্তু হচ্ছে আমাদের এই কর্নিয়া নার্সিং। তার আয়োজনে আজকে তোমাদের জন্য এই বিশেষ ক্লাসের আয়োজন। সবাই জটপট কমেন্ট করে আমাকে জানাবা যে প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম যে এমসিকিউটা আছে লেখা আছে মৌন শব্দের বিপরীত অর্থ কি, বা মৌন শব্দের বিপরীত শব্দ কি। সবাই একটু জটপট কমেন্ট করে জানাও মৌন শব্দের সমার্থক শব্দ কি। মৌন শব্দের সমার্থক শব্দ কি। লিখেছে আসসালামু আলাইকুম। সাইদ আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরো যারা যুক্ত হতে পারেনি তাদেরকে একটু শেয়ার করে দেন, ক্লাসটা মেনশন করে দেন। কিশোরগঞ্জ থেকে যুক্ত আছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি ইবা যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, যে যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু আমাকে জানান যে মৌন শব্দের সমার্থক শব্দ কি। মৌন শব্দের সমার্থক শব্দ কি। সবাই একটু আমাকে জানান যে মৌন শব্দের সমার্থক শব্দ কি। প্রথম অপশনটা, প্রথম প্রশ্নটা আমাদের আছে যে মৌন শব্দের সমার্থক শব্দ কি। এটা একটা বিসিএস এর প্রশ্ন 2025-এর। সবাই একটু কমেন্ট করে জানেন যে মৌন শব্দের সমার্থক শব্দ কি। আপনারা কমেন্ট করে জানান, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নাই। ওকে, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে তাসনিম। তাসনিম যুক্ত আছে সিরাজগঞ্জ থেকে, থ্যাংক ইউ। একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। এখন আসি, প্রথমত আসি মৌন শব্দের অর্থ কি। মৌন শব্দের অর্থ কি। আমরা কথায় কথায় মাঝে মাঝেই বলি যে মৌনতাই সম্মতির লক্ষণ, মানে হচ্ছে চুপ থাকাই হচ্ছে সম্মতির লক্ষণ। অনেক সময় দেখবা যে পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ যখন বিয়ে হয় যদি বলে আপনি কি বিয়েতে রাজি, যখন সে চুপ থাকে এমন করে থাকে, বলে না বলবো না, চুপ থাকে। তো চুপ থাকার মানে কিছুক্ষণ পর মানে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা অ্যান্সার পাইছি। এই যে নারী বা এই যে পাত্রী যে চুপ আছে, এই চুপ থাকাটাই হচ্ছে তার সম্মতির লক্ষণ। কারণ মৌনতা মানে কি, এই মৌন শব্দের অর্থ দেখেন একটু। মৌন শব্দের অর্থ হচ্ছে নিশ্চুপ। মৌন শব্দের অর্থ কি, চুপ থাকা বা নীরবতা বলতে পারি আমরা। নীরবতা, নীরবতা, নীরবতা। মৌন শব্দের আরেকটা শব্দ আমরা বলতে পারি নিশ্চুপ। নিশ্চুপ,
নিশ্চুপ। নিশ্চুপ মৌন শব্দের অর্থ কি? নিশ্চুপ বা নীরবতা। এখন আসি মৌন শব্দের আমাদের অর্থ চাই নাই, বলছে এর বিপরীতে কি আছে? বিপরীতে কি আছে একটু খেয়াল করি আমরা। এর বিপরীতে কি আছে? প্রথম কথা হচ্ছে আছে, প্রথম প্রশ্ন হচ্ছে মুখর। এখন দেখেন মুখর শব্দের অর্থ কি? মুখর শব্দের অর্থ কি? আমাদের সাথে শেরপুর জেলা থেকে যুক্ত আছে, লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত আছে দিনাজপুর থেকে, আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে যুক্ত আছে, থ্যাংক ইউ। একটু শোনেন, মৌন শব্দের অর্থ হচ্ছে মৌন মানে চুপ থাকা, আর মুখর শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত কথা বলে যে, বা বেশি কথা বলে যে, বেশি কথা বলে যে। আমরা বলতে পারি অনেকে অনেকে শর্টকাটে বলে বাচাল, বাচাল, ঠিক আছে। এখন একটু দেখি মুখর শব্দের অর্থ কি। মুখর শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলে যে। এরপরে অপশন আছে গৌণ, এরপরে অপশন আছে কি গৌণ। এই গৌণ শব্দের অর্থ কি একটু খেয়াল করি আমরা। গৌণ শব্দের অর্থ, এই গৌণ শব্দের অর্থটা কি? এই গৌণ শব্দের অর্থ হচ্ছে অপ্রধান। গৌণ শব্দের অর্থ কি? অপ্রধান, অপ্রধান। আমরা যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়ি তখন আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসে লেখা থেকে এরকম যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা মধ্যযুগ বা আধুনিক যুগ যেগুলো আছে বলে যে ধর্ম ছিল গৌণ, আমাদের মানব ছিল মুখ্য। মুখ্য শব্দের অর্থ যদি বিপরীত বলতো, মুখ্য শব্দের বিপরীত হতো গৌণ। আর মুখ্য শব্দের অর্থ হচ্ছে প্রধান, আর গৌণ শব্দের অর্থ হচ্ছে অপ্রধান বা অপ্রয়োজনীয় বা কম প্রধান বা কম গ্রহণযোগ্যতা এরকম। এরপর আসে আমাদের অপশনটা আছে প্রবল। আমরা জানি প্রবল, প্রবল শব্দের সমার্থক শব্দ কি? প্রবল শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রচন্ড। আমরা বলতে পারি প্রচন্ড, প্রচন্ড। আমরা প্রবল শব্দের অর্থ আরেকটা বলতে পারি যে বেশি, অতিরিক্ত, তীব্র। আমরা একটা বলতে পারি তীব্র। আমরা বলতে পারি যে প্রচুর, প্রচুর। তাহলে একটু দেখলাম যে প্রবল শব্দের অর্থ হচ্ছে প্রচুর, প্রচন্ড বা তীব্র। এর পাশে বাক, একটু খেয়াল রাখবেন এই বাক শব্দের বানানটা খুব সেন্সিটিভ। এই বাক শব্দ আমি যখন বলছি বয়কার বা ক বাক, যখন বলছি বয়কার বা ক বাক, এই বাক মানে হচ্ছে কথা। এই বাক মানে হচ্ছে কি? কথা বা উক্তি। বাংলা খুব সেন্সিটিভ একটা সাবজেক্ট, যার কারণ হচ্ছে এই জায়গায় বানানে পড়তে 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 অর্থের পরিবর্তন হয়। যখন আমি বলছি বাক, জাস্ট এই শব্দটা যখন আমি বাক বলছি তার অর্থ হচ্ছে কথা বা উক্তি। যখন আমি এই বাকটাকে জাস্ট বয়কার বা ক এর উপরে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করব, একটা চন্দ্রবিন্দু ব্যবহার করব, এই বাকের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন এই বাকের অর্থ হবে, যেমন আমরা বলি নদীর বাক। নদীর কি থাকে? নদীর বাক থাকে না, ঢেউ থাকে না, মোড় থাকে না। আমরা বলি রাস্তার বাক, আমরা বলি রাস্তার বাক। তাহলে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে যে শব্দের উপরে চন্দ্রবিন্দু আছে না নাই। এই বাক শব্দের অর্থ হচ্ছে নদীর বাক, রাস্তার বাক, বা অমুক বাক, বা মোড় থাকে না, মোড় বা বাক। এই বাক শব্দের অর্থ হচ্ছে এটা। আর এই বাক শব্দের অর্থ হচ্ছে কথা বা উক্তি। তাহলে একটু খেয়াল করি, আমরা জানলাম যে বাক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, মানে কথা বা উক্তি, কথা বা উক্তি। আর এই প্রবল শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড, তীব্র, প্রচুর। আর এই গৌণ শব্দের অর্থ হচ্ছে অপ্রধান বা কম প্রধান। আর এই মুখর শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলা বা বাচাল। এখন আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন বলছে মৌন শব্দের বিপরীত অর্থ কি? যদি মৌন শব্দের অর্থ হয় কথা বলা, মানে কথা মানে চুপ থাকা, মানে মৌন শব্দের যদি হয় চুপ থাকা, তাহলে এর বিপরীতে কি হবে? কথা বলা নিশ্চয়ই হবে, অনেক কথা বলা হবে, তাই না? এখন একটু আমাকে জানান, যদি মৌন শব্দের অর্থ অর্থ হয় চুপ থাকা, জাস্ট চুপ থাকা, তাহলে এই অপশনগুলোর মধ্যে এই চুপ থাকার বিপরীতে কি আছে? চুপ থাকার বিপরীতে কি আছে? মৌন শব্দের অর্থ যদি চুপ থাকা হয়, তাহলে এই বাক, বাক হচ্ছে কথা। ভাই শোনো, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করো। শেষের করতে লিখেছে বাক, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো। বাক মানে হচ্ছে কথা, বাক মানে হচ্ছে কথা বা ভোকাল কর্ড। এটা একটা মনে করো, বাক মানে হচ্ছে কথা, কথা বলা না। কথা বলা হচ্ছে ক্রিয়া। আর এই বাক মানে হচ্ছে একটা নাউন, একটা নাউন বা বিশেষণ, বিশেষণ। এখন খেয়াল রাখতে হবে, কথা বলছে শুধু কথা, কথা, কিন্তু কথা বলা কিন্তু বলা নাই। কিন্তু মুখর শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলা, মানে কথা বলা, অনেক কথা বলে। একজন একদম চুপ থাকে, একজন অনেক কথা বলে। তাহলে বলছে কোনটার বিপরীত কোনটা? তো চুপ থাকার বিপরীত হচ্ছে অনেক কথা বলা। চুপ থাকার বিপরীত মানে কি? অনেক কথা বলা। তাহলে একটা হচ্ছে চুপ থাকা আর একটা হচ্ছে অনেক কথা বলা। তো এখন একটু খেয়াল করি আমরা, মৌন শব্দের রাইট আনসার হবে মুখর। মুখর, মুখর। মৌন শব্দের বিপরীত শব্দ কি হবে? মুখর। সবাই ভুল লিখতেছে কেন? নাম্বার ওয়ান কোশ্চেন, অপশন সি ভুল, ভুল।
ভাই প্রবল, এই প্রবল তো হয় না, মিলে না তো। রাইট আনসার প্রবল না, রাইট আনসার হবে মুখর। আমি কি বুঝাইলাম এতক্ষণ? মৌন শব্দের অর্থ, ভাই আমার কথাটা আগে একটু বোঝার চেষ্টা করো। তোমরা যারা আপুরা আছো, তোমাদের দেখবা বিয়ে যখন হয়, যখন কাজে আসে বা পাত্রপক্ষ লোকজন আসে বা গার্জিয়ান আসে, বলে যে মা বলো তোমার কি ছেলে পছন্দ হয়েছে, পাত্র কি পছন্দ হয়েছে, তুমি কি এই বিয়েতে রাজি? তখন মেয়ে ওরা চুপ করে থাকে, ওরা চুপ করে থাকে। তো যখন চুপ করে থাকে, চুপ করে থাকা মানে কি? তখন বলতেছে না আমাদের মেয়ে খুব ভালো, সমস্যা নেই, মেয়ে চুপচাপ আছে, তার মানে কি মৌনতা, এটা মানে হচ্ছে মৌনতা। বলছে মৌনতা এই সম্মতির লক্ষণ, এই চুপ থাকা মানে হচ্ছে সে রাজি। তারপরে মৌনতা শব্দের অর্থ হচ্ছে চুপ থাকা, চুপ থাকা। আমার সহজ বাংলা কথা বুঝো, মৌনতা মানে হচ্ছে চুপ থাকা। আর মুখর শব্দের অর্থ, মুখর শব্দের অর্থ হচ্ছে কথা বলা, অনেক কথা বলা, অনেক কথা বলা, অনেক কথা বলা। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে চুপ থাকা, চুপ থাকার বিপরীত অর্থ কি? চুপ থাকার বিপরীত হচ্ছে অনেক কথা বলা। চুপ থাকার অর্থ কি? চুপ থাকার অর্থ হচ্ছে অনেক কথা বলা। চুপ থাকার অর্থ কি? অনেক কথা বলা। তাহলে একটু খেয়াল রাখতে হবে, মৌন শব্দের বিপরীত হচ্ছে মুখর, মৌন শব্দের বিপরীত শব্দ কি? মুখর। রাইট আনসার ক, রাইট আনসার ক। এখন বলো বুঝো নাই কে? বুঝো নাই কে? এখন বলো রাইট আনসার বুঝো নাই কে? সবাই কি ক্লিয়ার? নাম্বার ওয়ান কোশ্চেন ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্ন আসি আমরা, 2 নম্বর প্রশ্ন। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন? বলো আমাকে বলো। 2 নম্বর কোশ্চেন, বিসিএস 25 সালে আসছে, বলো 2 নম্বর কোশ্চেন। বলছে রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো অপশনে আছে সঞ্চয়িতা, গীতালি, গীতবিতান, আর একটা হচ্ছে গীতাঞ্জলি। খেয়াল রাখবে, বলো এটা খেয়াল রাখবে। প্রথমে দেখো আছে আছে সঞ্চয়িতা। দেখো সঞ্চয়িতা এই নামটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে। বাংলা সাহিত্যে 2টা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, একটার নাম হচ্ছে সঞ্চিতা আর একটার নাম হচ্ছে সঞ্চয়িতা। দেখতে একই রকম, যমজ বোন। ঠিক আছে, একটু খেয়াল রাখবা। একজনের নাম হচ্ছে সঞ্চিতা, খেয়াল করো, সঞ্চিতা। আরেকটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে সঞ্চয়িতা, একটু খেয়াল করো। একটার নাম হচ্ছে কি? সঞ্চিতা। এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি লিখেছেন, এটা একটা কাব্য, এইটা একটা কি? দুইটাই কাব্যগ্রন্থ, দুইটাই কি? দুইটাই হচ্ছে কাব্যগ্রন্থ, দুইটা হচ্ছে কাব্যগ্রন্থ। এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি লিখেছেন, এই সঞ্চিতা, একটু বানানটা দেখবেন, সঞ্চিতা কাব্যগ্রন্থটি লিখেছেন নজরুল। নজরুল, আমি আমি ছোট করে লিখলাম, কাজী নজরুল ইসলাম। তাহলে সঞ্চিতা কাব্যগ্রন্থের লেখককে, সঞ্চিতা কাব্যগ্রন্থের লেখক হচ্ছে নজরুল ইসলাম। আর সঞ্চয়িতা কাব্যগ্রন্থের লেখক হচ্ছে আমাদের রবি ঠাকুর। রবি ঠাকুর, রবি ঠাকুর মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই সংক্ষেপে লিখলাম আমি রবি ঠাকুর। রবি বানানে, রবি ঠাকুর বানানে রসিকার, মনে রাখবেন রবি ঠাকুর বানানে রসিকার, কিন্তু রবীন্দ্রনাথ বানানে কিন্তু আবার দীর্ঘিকার। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে, অনেকে আপনারা হুজুগে বাঙালি ভুল করেন। তাহলে একটু দেখেন আমি কি বললাম। আমি বললাম যে সঞ্চিতা কাব্যগ্রন্থটি কে লিখেন? সঞ্চিতা কাব্যগ্রন্থ লিখেছেন আমাদের নজরুল সাহেব। আর সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি লিখেছেন কে? সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি লিখেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখেন এইটা কি? এটা হচ্ছে সঞ্চয়িতা কাব্যগ্রন্থ, লিখেছেন কে? লিখেছেন আমাদের রবি ঠাকুর। তাহলে কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল টোবেল কিছু পান নাই। এরপর আসি গীতালি। গীতালি, গীতালি হচ্ছে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। এরপর আসি গীত বিতান। এই গীত বিতান হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি গানের সংকলন। এটা কি? এটা হচ্ছে একটা গানের সংকলন, এটা একটা গানের সংকলন। এই গানের সংকলন থেকে আমাদের যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাহলে দেখো এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে আমাদের জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে? এই গীত বিতান থেকেই নেওয়া হয়েছে। এই গীত বিতানে মোট 13টি ছোট বড় 13টি গানের সংকলন রয়েছে। এই গীত বিতান কাব্যগ্রন্থে 13টি ছোট বড় গানের সংকলন রয়েছে। এবং এই গানগুলো অধিকাংশ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করেছেন, নিজেই সুর করেছেন অধিকাংশ জায়গায়। তাহলে এরপরে দেখি আমরা, এরপর আছে আমাদের গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি একটু খেয়াল রাখো, এই জায়গায় একটু আমাদের লিখতে হবে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি আমাদের খুব লিখতে হবে। এই বইটি 1910 সালে, বইটি 1910 সালে, 1910 সালে প্রথম প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয়, খেয়াল রাখবে। আচ্ছা, আর বাকি সবকিছু লিখছো, আমি মিশাই দিলাম একটু।
তাহলে দেখো, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো যে এই গীতাঞ্জলি সম্পর্কে আমি একটু বলি। গীতাঞ্জলি 1910 সালে, একটু কান খোলা রেখে শুনবা, 1910 সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। এটা কোন ভাষায়? বাংলা ভাষায়। এরপরে আসি এই গীতাঞ্জলি কবিতাটি বা এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থতে বাংলায় ছোট বড় 157টি কবিতা কবিতা বা গানের সংকলন ছিল। কয়টা? 157টা। এখন কথা হচ্ছে ভাই, প্রশ্ন আপনি ডাইরেক্ট টিক চিহ্ন দিয়ে দিলেই তো হয়। টিক চিহ্ন দিয়ে দিলে তো হবে, কিন্তু এটা তো আগে হয়ে গেছে পরীক্ষা। কিন্তু নেক্সট পরীক্ষায় তো এই বিশ্লেষণ থেকেই তোমার প্রশ্ন আসবে, কমন আসবে। তাহলে একটু খেয়াল করতে হবে। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে কয়টা কবিতা আছে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বাংলাটাতে আছে 157টি কবিতা রয়েছে। এখন খেয়াল করো একটু, এই কবিতাগুলো অনেকগুলো ব্রাহ্ম ভাবাপন্ন রচনা। এই এই কবিতাগুলো কোন কোন ভাবে রচনা করে? ব্রাহ্ম ভাবাপূর্ণ রচনা। ঠিক আছে। এই গীত বিধান কাব্যটিকে ইংরেজিতে অনুবাদ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনুবাদ করছে কে? তাহলে এই গীত বিধান কাব্যটিকে অনুবাদ করেন অনুবাদ করেন কে? অনুবাদ করেন রবি ঠাকুর নিজে। রবি ঠাকুর রবি ঠাকুর নিজে কি করেন? অনুবাদ করেন। এবং অনুবাদ গ্রন্থের নাম দেন কে? বলো তো দেখি। অনুবাদ গ্রন্থের নাম দেন সং অফ আ রিংস। সং অফ আ রিংস। দেখো, ইংরেজিটাও লিখে দিচ্ছি, বাংলাটাও লিখে দিচ্ছি, স্পেলিংটা একটু দেখো। সং সং অফ আ রেঞ্জ। সং অফ আ রেঞ্জ, একটু দেখো, সং অফ আ রেঞ্জ। এবং এই 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 কাব্যগ্রন্থটিকে আমরা যদি বলি এভাবে, আমি বাংলাও লিখে দিচ্ছি, সং অফ আ রিংস। সং অফ আ রিংস এই নামে তিনি কি করেন? এই কাব্যগ্রন্থটিকে ইংরেজি অনুবাদ করেন। এবং এই কাব্যগ্রন্থটির অনুবাদ সংকলনকে সাজিয়ে দেন, গুছিয়ে দেন এবং ভূমিকা রচনা করে দেন তার এক বন্ধু, বিখ্যাত মানে তার এক বন্ধু, কবি সাহিত্যিক, বিদেশি সাহিত্যিক, বা বলতে পারো আইরিশ কবি ডাব্লিউ বি ইয়েটস। অথবা বলতে পারো যে তার পূর্ণ নাম হচ্ছে, তার পূর্ণ নাম হচ্ছে উইলিয়াম বার্টার ইয়েটস। উইলিয়াম বার্টার্স ইয়েটস, যাকে সংক্ষেপে বলা হয় ডাব্লিউ বি ইয়েটস। একটু দেখো নামটা, দেখো, ডাব্লিউ বি ইয়েটস, যাকে তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পরীক্ষা এটা আসতে পারে নেক্সট পরীক্ষায়, যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন কাকে? উৎসর্গ করেন এই ডাব্লিউ বি ইয়েটস কে। তাহলে উৎসর্গ করেন কে? উইলিয়াম বার্টার ইয়েটস কে। উইলিয়াম বার্টার ইয়েটস, তিনি হচ্ছেন একজন কবি। তিনি একজন কবি। আপনাকে আমাকে আমাকে চিনছেন স্যার? মিলা মিলা লিখেছে আমাকে চিনছেন স্যার। আচ্ছা, দেখতেছি। মিলা লিখছে আমাকে চিনছেন স্যার, আপনার রাশেদ স্যার পেজে নিয়মিত ক্লাস করি, আপনার ক্লাসগুলো অনেক সুন্দর হয়। আপনার, দাঁড়ান আমি কমেন্টটা চলে যাচ্ছে বারবার। আপনার নিয়মিত ক্লাস করে আপনার ক্লাসগুলো অনেক সুন্দর হয়, আপনার জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনাকে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন। ধন্যবাদ। আমি শাহজাদপুর থেকে আছি স্যার। থ্যাংক ইউ, শাহজাদপুর থেকে আছে বোন। যারা যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে আসি আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে গীতাঞ্জলি। যদি পরীক্ষা আসে উৎসর্গ করেন কাকে, তাহলে হবে ডাব্লিউ বি ইয়েটস। এরপরের প্রশ্নে আসি। এরপর আসছে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা। আমাদের যে একটা এইচএসসি তে আমাদের একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। নাটকের নাম কি? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে কেন লেট করেছেন কেন? আমি চিনছি, হ্যাঁ আমি চিনছি। বাংলা সাহিত্য আপনি কেমনে চিনছেন? আপনার বাসা পাবনা, আপনি চিনবেন কেমনে? হাবিবা লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তোমার পরীক্ষা, তুমি পড়তে বসে যাও। হাবিবা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, থ্যাংক ইউ। দেখো হাবিবা, তোমার ছোট বোনদের বা সেকেন্ড ইয়ার যারা আছে তাদেরকে শেয়ার করে দাও, বা নার্সিং এ যারা ভর্তি হতে চায় বা নার্সিং এ যারা পড়তে চায় তাদেরকে একটু শেয়ার করে দাও। তোমার এইচএসসি পরীক্ষা, তুমি পড়ো বোন। ওকে, তারপর আমরা আসি। নবাব সিরাজউদ্দৌলা হত্যাকারীর নাম কি? নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? আমরা জানি নবাব সিরাজউদ্দৌলা মানে সিরাজউদ্দৌলা বা আমাদের বাংলা বিহার উড়িষ্যার যে ইতিহাস আছে, এই ইতিহাস রিলেটেড একটা নাটক বাংলা বইয়ে পাঠ্য আছে। এই পাঠ্য যে নাটকটি আছে, এই নাটকের যে সিরাজউদ্দৌলা কেন্দ্রীয় চরিত্র, এই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন কে? সবাই একটু রাইট অ্যান্সারটা দাও। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন কে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে?
3 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। 3 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? ওকে, আমি বললাম এটা তোমরা সবাই বলতেছো রাইট অ্যান্সার হবে ক, রাইট অ্যান্সার হবে ক। তারপরে মোহাম্মদী ব্যাগ, তাহলে সিরাজউদ্দৌলা নাটকের হত্যাকারীর নাম কি? মোহাম্মদী ব্যাগ, মোহাম্মদী ব্যাগ, মোহাম্মদী ব্যাগ। এখন দেখো এই সিরাজউদ্দৌলা নাটকের হত্যাকারীর নাম এই বছর পরীক্ষা না হয় আসছে, যদি সামনে বছর বলে যে সিরাজউদ্দৌলার হত্যাকারী এই মোহাম্মদী ব্যাগ বা এই মোহাম্মদী ব্যাগকে কে হত্যা করতে নির্দেশ দিয়েছেন, এই মোহাম্মদী ব্যাগ যে হত্যা করছে সিরাজউদ্দৌলাকে, তাকে নির্দেশ বা অর্ডার দিছে কে? তাকে নির্দেশ বা অর্ডার দিছে কে? 10,000 টাকার বিনিময়ে তাকে তিনি প্রথম 5,000 টাকা নেন মোহাম্মদী ব্যাগ। আচ্ছা, থ্যাংক ইউ সামিয়া আশা, থ্যাংক ইউ, খুব চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছ। একটু খেয়াল করো, এই মোহাম্মদী ব্যাগ যে হত্যা করলেন, এই হত্যা করার জন্য তাকে নির্দেশ দিয়েছেন মীর মিরন। একটু দেখো নামটা, মীর মিরন। তাহলে মীর মিরন কি করছে? তাকে নির্দেশ দিছে, অর্ডার করছে, তুমি যাও সিরাজউদ্দৌলাকে কি করো? হত্যা করো। তাহলে নির্দেশদাতার নাম হচ্ছে মীর মিরন, আর হত্যাকারীর নাম হচ্ছে মোহাম্মদী ব্যাগ। আশা করি উত্তরটি পেয়েছো। ওকে, তারপরের প্রশ্নে আসি আমরা। বলছে 4 নাম্বার প্রশ্ন, বাংলা ভাষার প্রথম শিল্প সাহিত্য উপন্যাস রচনার কৃতিত্ব কার? মানে হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন কে? এটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প রচনা করেন। যদি পরীক্ষা আসে বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প, প্রথম শিল্প সাহিত্য ছোট গল্প রচনা করেন কে? ছোট গল্প রচনা করেন কে? যদি বলে ছোট গল্প রচনা করেন কে, সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে হবে ছোট গল্প রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলা হয় বাংলা সাহিত্যে বা আধুনিক কথা সাহিত্যিক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবিকে বা মুসলিম সাহিত্য রচনা করেন কে? তাহলে হবে মীর মোশাররফ হোসেন। কিন্তু বাংলা সাহিত্যে প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাদিয়া ইসলাম লিখেছে রবীন্দ্রনাথ দাদু হবে না, রবীন্দ্রনাথ দাদু লিখে নাই। রবীন্দ্রনাথ দাদু হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্পের স্রষ্টা, তাকে ছোট গল্পের জনক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়, পিতা বলা হয়, বাপ বলা হয়, ডেডি বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে কথা সাহিত্যিক আর আধুনিক কথা সাহিত্যিক, আর মীর মোশাররফ হচ্ছেন মুসলিম প্রথম লেখক, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন। তার প্রথম শিল্পসম্মত উপন্যাসের নাম কি? কে বলতে পারবা? দেখি, যে বলতে পারবা তার জন্য উপহার আছে। বলো, তার প্রথম শিল্পসম্মত উপন্যাসের নাম কি? তার প্রথম শিল্পসম্মত উপন্যাসের নাম কি? ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম তার শিল্পসম্মত উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী, একটু খেয়াল করো, দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী যদি আমি বলি, এই দুর্গেশ নন্দিনী হচ্ছে 1865 খ্রিস্টাব্দে এই নাটকটি এই উপন্যাসটি 1865 সালে প্রথম প্রকাশিত হয়। এর আগেও একটা উপন্যাস আছে, আমরা যদি বলি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? দেখো, বাংলা সাহিত্যের শুধু প্রথম, এই জায়গায় বলছে শিল্পসম্মত। যদি বলা হয় প্রথম উপন্যাসের নাম কি, তাহলে হবে আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। লিখেছেন কে? লিখেছেন পেরিচাঁদ মিত্র। তাহলে পেরিচাঁদ মিত্র লেখা প্রথম উপন্যাসের নাম হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, যা গদ্য আলালি ভাষায় রচিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আলালের ঘরে দুলাল লিখছে কি? পেরিচাঁদ মিত্র। এটা ছিল প্রথম উপন্যাস। কিন্তু আমাদের প্রশ্নে দেখো একটা কথা বলে প্রশ্নের উত্তরের মোড় ঘুরে দিছে, বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত। এই শিল্পসম্মত কথাটি লেখার কারণে কিন্তু আমাদের অপশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস কে লিখছে? শিল্পসম্মত উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, যা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
আরেকটা কথা বলে রাখি, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস বা প্রথম সার্থক উপন্যাস বলা হয় কপাল কুণ্ডুলাকে। কপাল কুণ্ডুলা, যার বিখ্যাত একটি লাইন ছিল, প্রতীক তুমি পথ হারাইছ। ঠিক আছে, তাহলে কপাল কুণ্ডুলা, কপাল কুণ্ডুলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যা প্রকাশিত হয়েছিল এর কিছুদিন পরেই, 68 সালে। একটু খেয়াল করো, কপাল কুণ্ডুলা, আলালের ঘরে দুলাল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, আর বাংলা সাহিত্যের প্রথম শিল্প সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, যা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপাল কুণ্ডল, হ্যাঁ কপাল কুণ্ডল হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস। প্রথম রোমান্টিক উপন্যাস, প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপাল কুণ্ডুলা, যা 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। কপাল কুণ্ডুলা কত সালে? 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে কপাল কুণ্ডুলা। তোমরা অনেকে এইগুলো কিন্তু প্যাচ লাগাও। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম হচ্ছে কপাল কুণ্ডুলা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম রচিত উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। এই সবগুলাই কিন্তু প্রথম, সবগুলাই কিন্তু কি প্রথম। প্রথম দেখে খালি মাইরা দিও না। তাহলে এই দুর্গেশ নন্দিনী লিখেছেন কে? দুর্গেশ নন্দিনী লিখেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে স্যার, আজকে ফার্স্ট লিখছে স্যার, আজকে আপনার ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা আসি সমুদ্র। সমুদ্র শব্দের অর্থ কি? সমুদ্র শব্দের অর্থ কি একটু বলেন আমাকে। সমুদ্র শব্দের অর্থ কি? অপশনগুলোতে আছে অর্ণব, সর্বরী, আদিত্য, অবনীয়, অবনী, সরি একটু দেখেন, অর্ণব, সর্বরী, আদিত্য, অবনী। এই জায়গায় রাইট অ্যান্সার কোনটা হবে? সমুদ্র শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ, প্রতিশব্দ মানে হচ্ছে সমার্থক শব্দ। প্রতিশব্দ, সমুদ্র শব্দের প্রতিশব্দ কি? সবাই একটু জটপট কমেন্ট করে জানাবেন, সমুদ্র শব্দের প্রতিশব্দ কি? সমুদ্র শব্দের প্রতিশব্দ আমরা কয়েকটা জানি, বেশ কয়েকটা জানি। দেখেন আমরা সবাই জানি সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে সাগর। কি? সাগর। এটা আমরা সাগর ভাইয়া না, ঠিক আছে, এটা হচ্ছে সাগর। সাগর, সমুদ্র, সাগর, অনেক পানি থাকে, ঠিক আছে, সেখানে অনেক পানি, আর পানি আর পানি, পানি আর পানি, ঠিক আছে। ওকে, সমুদ্র শব্দের আরেকটা অর্থ আমরা জানি, যেহেতু এটা এই জায়গায় জল আছে, তা আমরা বলি যে জলধি। কি বলি? জলধি। একটু খেয়াল রাখবেন, জলধি, শুধু জল লিখতে হবে না, হবে কি জল ধি, যেহেতু অনেক জল আছে, অনেক পানি আছে, তাই না? এরপর আসি, সমুদ্র শব্দের আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হচ্ছে সিন্ধু। নাম কি? সিন্ধু। সিন্ধু মানে কি? সমুদ্র। আরেকটা নাম আছে পারাবার। কি দেখেন, পারাবার। তাহলে সমুদ্র শব্দের আরেকটা নাম কি? পারাবার। কিন্তু কপাল খারাপ, আমরা এখন পর্যন্ত একটা এই জায়গায় পাই নাই। পাবো, পাবো, ইনশাল্লাহ পাবো, আমরা চেষ্টা করলেই পাবো। আমরা আরেকটা লিখতে পারি রত্নাকর। রত্নাকর, রত্নাকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আমরা আরো একটা পাইতে পারি, সেটা হচ্ছে আপনাদের প্রিয় সেই সাধারণ জ্ঞানের শিক্ষক অর্ণব স্যার। এই অর্ণব স্যার আরেক নাম কিন্তু সমুদ্র, ঠিক আছে। তাহলে অর্ণব শব্দের, অর্ণব শব্দের সমার্থক শব্দ কি? অর্ণব শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্র মানে কি কি পাইলাম? সাগর, জলদি, সিন্ধু, পারাবার, রত্নাকর, অর্ণব, এই সবগুলোই হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ, বা এই সবগুলোই হচ্ছে কি সমুদ্র শব্দের প্রতিশব্দ। আমাদের সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি ফিরোজ আহমেদ, লিখেছে রাশেদ স্যার, রাশেদ স্যার প্রত্যেকটা প্রশ্ন সুন্দর। আচ্ছা, আমি কমেন্ট চলে যাচ্ছে কেন বারবার? প্রত্যেকটা প্রশ্ন এত সুন্দর করে ব্যাখ্যা করতেছেন, এমন করে কেউ পড়াবে মানে কেউ কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না, না কেউ করতে পারবে না, এটা এটা সঠিক নয়। অনেকেই পারবে কিন্তু অনেকে পড়ায় না, এটা হচ্ছে বিষয়। জাস্ট প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, এরকম করে পড়লে তো আসলে আমরা প্রশ্ন উত্তর জানলাম। এই প্রশ্নটা যে হুবহু তোমার পরীক্ষায় আসবে বা নেক্সট পরীক্ষায় আসবে তার কোনো গ্যারান্টি নেই। আদৌ আসবে কিনা তারও গ্যারান্টি নেই। দুই একটা আসে বা 60% আসে বা 40% আসে, কিন্তু এই নাম্বার দিয়ে তো পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব না। আসে, কয়েকটা আসে, রিপিট প্রশ্ন হয়, বিসিএস থেকে হুবহু রিপিট প্রশ্ন হয়, বিশ্ববিদ্যালয় থেকে হুবহু রিপিট প্রশ্ন হয়। কিন্তু তুমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে পারো, তাহলে তুমি 100% আমি বলতে পারি এই জায়গা থেকে কমন পাওয়ার নিশ্চয়তা আছে। একটু ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে। পাথার, পাথার, ফিরোজ আহমেদ লিখছে স্যার সেরা, স্যার আপনি সেরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজন আছেন ফারজানা আক্তার, লিখেছে অর্ণব স্যার। হ্যাঁ অর্ণব স্যার তো লিখবেন, আপনাদের ক্রাশ স্যার, ঠিক আছে ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্ণব, সাগর, সমুদ্র, পারাবার, অর্ণব, রত্নাকর ইত্যাদি, ঠিক আছে। ক্লাসে
ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ, হ্যাঁ ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করতে হবে, আর সময় নেই তো, আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। স্যার টপিক ভিত্তিক ক্লাস চাই, ইনশাল্লাহ কোর্নিয়া থেকে আপনারা কোর্নিয়ার পেজের সাথে যুক্ত থাকেন, টপিক ভিত্তিক ক্লাসও নিয়ে আসবে, আরো অনেক শিক্ষক আছেন আমাদের, তারা আপনাদের টপিক ভিত্তিক ক্লাসও নেবেন, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, আপনার যদি আমার ক্লাস ভালো লাগে আমিও নেবো, কোনো সমস্যা নাই। ওকে, অসাধারণ ক্লাস হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, আমরা পড়াশোনায় আসি। তাহলে অর্ণব শব্দের সমার্থক শব্দ কি পাইলাম? আমরা পাইলাম অর্ণব শব্দের সমার্থক শব্দ হচ্ছে সাগর, সমুদ্র, তারপর হচ্ছে জলধি, সিন্ধু, পারাবার, অর্ণব, রত্নাকর। এখন কথা হচ্ছে ভাই, এই যে সর্বরী শব্দের অর্থ কি? সর্বরী শব্দের অর্থ হচ্ছে রাত। সর্বরী শব্দের অর্থ কি? সর্বরী শব্দের অর্থ হচ্ছে রাত। এখন অনেক রাত, ঠিক আছে, এখন এখন অনেক রাত হয় নাই, অল্প রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, ঠিক আছে, রাতের শুরু। রাত, রজনী, নিশা। নিশা নামে কেউ আছে নাকি এখানে আমাদের ক্লাসে? নিশা নামে কেউ আছো? নিশা 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 আছো? নাই। রাত, নিশা, তারপর হচ্ছে রজনী, রজনী, এরকম এরকম থাকলে রাত, রজনী, নিশা এই শব্দগুলো হচ্ছে আমাদের সর্বরী শব্দের সমার্থক শব্দ। তারপর আসি আদিত্য। এই আদিত্য শব্দের অর্থ কি? এটা হচ্ছে পৌরাণিক একটা জায়গা থেকে নামটা নেওয়া হয়েছে। আদিত্য শব্দের অর্থ, আদিত্য শব্দের অর্থ হচ্ছে, আদিত্য শব্দের অর্থ, আদিত্য শব্দের অর্থ কি বলো? আদিত্য শব্দের অর্থ কি? আদিত্য শব্দের অর্থ কি? আদিত্য শব্দের অর্থ কি? আদিত্য শব্দের অর্থ কি? স্যার আজকে আপনার কণ্ঠে একটা গান হয়ে যাক ভাই, আমার সর্দি লেগে আছে, অসুস্থ আমি, আমার যে গান টান গাওয়াইস না আজকে, প্রতিদিন ক্লাস এই কাজ করিস, আজকে আর করিস না, আল্লাহর রাস্তায় মাফ করা মানে। দেখো একদম, আদিত্য শব্দের অর্থ কি? আদিত্য মূলত হচ্ছে সূর্য বা সূর্য দেবতার নাম। আদিত্য, আদিত্য হচ্ছে পৌরাণিক একটা নাম। আদিত্য শব্দের অর্থ আমরা অনেক জায়গায় পাই সূর্য, সূর্যের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য। আবার আমরা যদি এই সংস্কৃত যে ভাষায় আছে, সংস্কৃত ভাষায় এই আদিত্য শব্দটি হচ্ছে সূর্য দেবতার আরেক নাম হচ্ছে আদিত্য। সূর্য দেবতার পুত্র বলা হয়, সূর্য দেবতা বা সূর্যের পুত্র, সূর্যের সূর্যের পুত্র, পুত্র বা দেবতা, দেবতা, সূর্যের পুত্র বা দেবতা। আদিত্য হচ্ছে সূর্যের পুত্র বা দেবতা। তারপর আসি অবনী। অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ কি বলো? অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ কি? সবাই বলো অবনী। পারা কেউ? অবনী শব্দের অর্থ কি? অবনী, এনিওয়ান? কেউ পারবে? সাদিয়া তাসনিম লিখেছে ক্লিয়ার ক্লিয়ার। সাদিয়া তাসনিম লিখেছে ক্লিয়ার, আমি স্যারের ক্লাস আগেই করছি, স্যারের ক্লাস মন মানে জোস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটি আজকে হচ্ছে কোর্নিয়ার পেজ থেকে, কষ্ট করে একটু কোর্নিয়ার পেজ থেকে সবাই কমেন্ট করবে, ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে ক্লাসটিতে বুঝতে পারবো। গুড, ভেরি গুড ভেরি গুড, পৃথিবী লিখেছো, ভেরি গুড। ওকে, আমরা তাহলে দেখি, এটা যারা যারা পারো না তোমাদের বাড়ি কাজ। অবনী শব্দের অর্থ কি? সবগুলো অর্থ দিলাম না, আমি 3টা প্রশ্ন ব্যাখ্যা করে দিলাম, আর এই প্রশ্নের উত্তরটা তোমরা বাড়ি কাজ। সমুদ্র শব্দের অর্থ কি? সমুদ্র শব্দের অর্থ হচ্ছে অর্ণব। এই জায়গায় রাইট অ্যান্সার হবে অপশন ক, রাইট অ্যান্সার হবে অপশন ক। এরপর আসি আমাদের কোর্নিয়া থেকে তোমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যারা ভর্তি হতে চাচ্ছ, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, যাদের স্বপ্ন হচ্ছে, যাদের স্বপ্ন হচ্ছে যে না আমি নার্সিং এর জন্য পড়বো, এই হাবিবা তোমাদের ক্লাসে একটু আগে ছিল, হাবিবা তোমার না স্বপ্ন নার্সিং এ পড়বা, তুমি নার্সিং যদি পড়ো তাহলে অবশ্যই অবশ্যই কোর্নিয়াতে ভর্তি হয়ে যাবা, আজকে ভর্তি হয়ে যাবা, আমার রেফারেন্সে ভর্তি হয়ে যাবা, বলবা রাশেদ স্যার স্টুডেন্ট আমি ভর্তি হতে চাই কোর্নিয়াতে, দেখবা তোমার থেকে বিশেষ ছাড় রাখবে। শুধু হাবিবা নয়, আজকে ক্লাসে যারা যারা উপস্থিত আছে, আজকে ক্লাস যারা যারা শেয়ার করেছে, আজকে ক্লাস যারা যারা মেনশন করেছে, সবার জন্য কিন্তু উপহার আছে কোর্নিয়া পেজের পক্ষ থেকে। সবাই কোর্নিয়ার এই যে আমাদের যে বিশেষ ছাড়ে এই মুহূর্তে ভর্তি চলছে, সবাই কিন্তু চাইলে ভর্তি হতে পারো, অফলাইন এবং অনলাইনে কিন্তু আমাদের এই মুহূর্তে ভর্তি নেওয়া হচ্ছে। যারা ভর্তি হতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের কোর্নিয়ার অফিসিয়াল পেজে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? বের হয়ে ফ্রেশ হয়ে আসেন, কে ফ্রেশ হয়ে আসবে? ওকে, ও যারা পারতেছে না, ওকে আমাদের বইগুলো একটু দেখো। এই যে 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে এখন, আমাদের কোর্নিয়ার যত বই আছে, যত লেকচার শিট আছে, সব কিন্তু তুমি পেয়ে যাবে এই বিশেষ ছাড়ে ভর্তি হলে। অনেকে বলতে পারে ভাই আমি যে ছাড়ে ভর্তি হবো আমাকে কি সবকিছু দিবে? অবশ্যই দিবে, কেন দিবে না, সবকিছুই দিবে। ওকে, এরপর আসি সোনার তরী কবিতায়। একটু দেখো, সোনার তরী কবিতা আমরা জানি আমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাস ভুক্ত ছিল যে সোনার তরী কবিতা। সোনার তরী কবিতা আমরা পড়েছিলাম যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধান। একটু দেখো, এই যে সোনার তরী কবিতা আমরা বলছি সোনার ধান, সোনার তরী কবিতায় যে সোনার ধান আছে, আমার সোনার তরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই সোনার তরী কবিতা, যেখানে আরেকটি কবিতা আছে সোনার তরী কাব্যগ্রন্থে, যেহেতু একটা নাম কাব্যগ্রন্থ সোনার তরী, মূলত এই কবিতার এই সোনার তরী মূলত সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেয়া।
এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনার তরী। এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনার তরী। এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনার তরী। আবার কবিতার নাম হচ্ছে সোনার তরী। এটা একটা নাম কবিতা। এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান পেয়েছে তার যুবক বয়সে তার মৃত্যুর পরের অবস্থান নিয়ে চিন্তা ভাবনা। সেখানে তিনি বলেছেন, একটা কবিতায় বলেছেন, নিরুদ্দেশ যাত্রা কবিতায় বলেছেন, আর কত দূরে লয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। তাহলে একটু খেয়াল করো, এই সোনার তরী কবিতায় মূলত আমাদের কবি কি বলতে চেয়েছেন? সোনার তরী কবিতায় তিনি কি বলতে চাইছেন? সবাই একটু ঝটপট কমেন্ট করে দাও। সোনার তরী কবিতায় তিনি জীবনের সৃষ্টিকর্ম নিয়ে সোনার ধানকে রূপক অর্থে প্রকাশ করেছেন। তাহলে এই কবিতাটা, সম্পূর্ণ কবিতাটি হচ্ছে একটা রূপক কবিতা। কি কবিতা? রূপক কবিতা। রূপক কবিতা। এই কবিতাটা কি কবিতা? এই কবিতাটা হচ্ছে রূপক কবিতা। এই কবিতাটা কি কবিতা? রূপক কবিতা। তাহলে একটু দেখো যে এই যে রূপক কবিতা, এই রূপক কবিতায় সোনার ধান দিয়ে রূপক অর্থে কি বোঝাতে চেয়েছে? রূপক অর্থে জীবনের সৃষ্টিকর্মকে বোঝাতে তিনি চেয়েছেন। ওকে, এরপরে আসি লাল সালু উপন্যাস। বলছে 7 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার করো, সবাই রাইট অ্যান্সার কমেন্ট করো। লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় কি বা প্রতিপাদ্য কি? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে লাল সালু উপন্যাসের প্রতিপাদ্য কি। আমি সবার কমেন্ট দেখছি। ফিরোজ ইভা লিখেছে, স্যার ইফেক্টিভ ক্লাস এত কম মানুষ, ইফেক্টিভ ক্লাসে এত কম মানুষ, মানুষ তো কম থাকবেই, কারণ সবার তো পড়াশোনার জীবনে দরকার নাই। সবাই যদি পড়াশোনা করে তাহলে এই যে কাতলা মাছের চাষ করবে কে? সবাই পড়াশোনা করলে যে ব্রিজ, বিভিন্ন মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, এগুলো বানাবে কে? সবার পড়াশোনা করার দরকার নাই তো। সবাই যদি নার্স হয়ে যায়, নার্সিং এ পরে যদি সবাই নার্স হয়ে যায়, তাহলে এই যে রাস্তাঘাট কালভার্ট মেরামত করবে কে? রিক্সা চালাবে কে? বাসের হেল্পারই করবে কে? তাই না? সবার নার্সিং এ পড়ার দরকার নাই। যারা পড়তে চায় তারা অবশ্যই কর্নিয়াকে খুঁজে নেবে। ঠিক আছে? তো যারা আছো সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও, যারা পড়াশোনা করতে চায়, পড়ালেখা করতে চায়, তাদেরকে একটু নিয়ে আসো ক্লাসে। স্যার আপনাকে চিনি, রাশেদ স্যার পেজে আপনাকে চিনি, রাশেদ স্যার পেজে। ঠিক আছে, যাই হোক, চিনো, ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি কর্নিয়াতেও ক্লাস নিই, আমি কর্নিয়া ডিপার্টমেন্টে বাংলা বিভাগে আছি, তোমাদের বাংলা ক্লাস নিই এবং বাংলা বইগুলো লেখার এবং লেকচার শিটে কাজ করি। তো দেখো, একটু খেয়াল করো, লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় কি? এই উপন্যাসে দেখানো হয়েছে গ্রামের রাজনীতিকে দেখানো হয়েছে, রাইট। গ্রামীণ জীবনকে দেখানো হয়েছে, এটাও রাইট। মাজার ব্যবস্থা মানে মাজার ব্যবসা যে আছে, মাজারকেও দেখানো হয়েছে। কারণ দেখো, এই জায়গায় কিন্তু গ্রাম রাজনীতি দেখানো হয়েছে, গ্রামীণ জীবন দেখানো হয়েছে, মাজার রাজনীতি দেখানো হয়েছে। ইভেন এই প্রশ্নগুলো সবগুলো উত্তর যদি আমরা নাও পাই, আমরা একটা জিনিস পাই, সামাজিক অনাচার। এই জায়গায় এত কিছুর মাঝে সবচেয়ে বেশি আলো কেড়ে নিচ্ছে সামাজিক অনাচার। এই জায়গায় যে সমাজের যে কুসংস্কার, যে অনাচার, ব্যভিচার, এই বিষয়গুলো সবগুলো চরিত্রের মধ্যে আছে। আমাদের এই 3টে অপশন আছে, এই 3টে অপশনের যে সবচেয়ে বেশি ভ্যালু বহন করে সামাজিক অনাচার, এই অপশনটি। তার মানে আমরা রাইট অ্যান্সার কি দেব? রাইট অ্যান্সার হবে অপশন ঘ। অপশন ঘ। স্যার কর্নিয়ার অফলাইন কোন জায়গায়? কর্নিয়ার অফলাইন আমাদের হেড অফিস হচ্ছে ফার্ম গেটে। আর কর্নিয়ার তোমরা তো জানো যে কর্নিয়া আমরা অনলাইন অফলাইন দুইটাই প্রতিষ্ঠান আছে আমাদের। কর্নিয়া হেড অফিস হচ্ছে ফার্ম গেটে, আর কর্নিয়া সারা বাংলাদেশেই প্রতিষ্ঠান ব্রাঞ্চ ইতিমধ্যে আছে। তোমরা জানো প্রত্যেকটা জেলায়, বিভাগীয় শহরে, সব জায়গায় কর্নিয়ার আমাদের ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। ওকে, এরপরে আসি আমরা। বলছে দেখো একটু, অতিকায় হস্তি লোপ পাইলে, দেখো অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। এটা একটা প্রবাদ। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে। দেখো এই বাক্যটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? এই বাক্যটি তোমরা যারা বিলাসী গল্প পড়ছো সেখানে দেখবা বিলাসী গল্পে এই লাইনটি আছে। তোমাদের অনেকেই বলো, ভাইয়া ফার্স্ট পেপার থেকে তো নার্সিং এ প্রশ্ন হয় না, কই থেকে হয়েছে? ফার্স্ট পেপার থেকে তো হবে। তাহলে দেখো, আমরা বিএসসি নার্সিং, দেখো বিএসসি নার্সিং এ আমরা কিন্তু এগুলো পেয়ে যাবো। বিএসসি নার্সিং 2025 মানে গত বছরের পরীক্ষা। তারপর দেখো ডিপ্লোমা নার্সিং এ দেখো আমাদের আরেকটা প্রশ্ন আসছে, ডিপ্লোমাতে আরেকটা প্রশ্ন আসছে। দেখো ডিপ্লোমা নার্সিং এ যারা ভর্তি পরীক্ষা দিবা, কবি সুকান্ত ভট্টাচার্য, দেখো কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন? এই কবি সুকান্ত ভট্টাচার্য থেকে আমরা যদি একটু পড়ি, বিশ্লেষণ করি, কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে কিশোর কবি বলা হয়, এই কবিকে কি বলা হয়? এই কবিকে বলা হয় কিশোর কবি। কি বলা হয়? কিশোর কবি। কিশোর কবি। এই কবিকে কি বলা হয়? কিশোর কবি বলা হয়। তাহলে সুকান্ত ভট্টাচার্য কি কবি? সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কিশোর কবি। কিশোর কবি। সবচেয়ে অল্প বয়সে এই কবি মৃত্যুবরণ করেন। সবচেয়ে অল্প বয়সে এই কবি মৃত্যুবরণ করেন। এই কবির জন্ম হয়েছিল 15ই আগস্টে।
একটু দেখো, 15ই আগস্টে 15ই আগস্টে তার হ্যাপি বার্থডে ছিল, ঠিক আছে। 15ই আগস্ট 1926 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জে। 1926 সালে 15ই আগস্ট তার জন্মদিন ছিল এবং তিনি মৃত্যুবরণ করেন 13ই মে 1947 সালে। তেরোই একটু সবাই দেখো, 13ই মে 1947 সালে। 1947 সালে দেশভাগের সময় 13ই মে 1947 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রথমে তিনি আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়া রোগে, আক্রান্ত হন। পরে তিনি দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে কলকাতার স্টেট হোমে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বয়স তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তার মধ্যে তিনি আমাদের বাংলা সাহিত্যে তিনি অনেকগুলো বিখ্যাত কবিতা জন্ম দিয়ে গেছেন, বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের জন্ম দিয়ে গেছেন। তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম কি সবাই বলো তো দেখি? তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম কি? বলতে পারবা কেউ? তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে হরতাল, ঘুম নেই, মিঠে কড়া। এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। ছাড়পত্র, হরতাল, মিঠে কড়া, ঘুম নেই, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তাহলে এই সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? এই সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেছেন 1947 সালে আর জন্মগ্রহণ করেছেন 1926 সালে। মাত্র 21 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত লাইন আছে যে, আর গদ্য নয় এবার কঠিন কঠোর পদ্ম আনো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এই যে আমরা বলি পূর্ণিমার, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, এই বিখ্যাত উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্ন আমরা তাহলে চলে যাই। এরপরের প্রশ্ন বলছে যে জগা খিচুড়ি বাগদারাটি সঠিক অর্থ কি? জগা খিচুড়ি বাগদারাটি সঠিক অর্থ কি? বলো, জগা খিচুড়ি বাগদারাটির সঠিক অর্থ কি? জগা খিচুড়ি বাগদারাটির সঠিক অর্থ কি? স্যার আমি উত্তর দিয়েছি গিফট চাই, আমি আগে দিয়েছি গিফট চাই। কি গিফট নিবা বলো, কি গিফট নিতে চাও? ওকে, একটু খেয়াল করো, তোমার জন্য আমার মন থেকে বিশেষ ভাবে দোয়া রইলো, এটাই হচ্ছে তোমার গিফট। ওকে, এরপর আসি। এরপরে বাকি যা গিফট আছে সব কর্ণিয়া দিবে। এখন দেখো, ডিপ্লোমা নার্সিং এর 2025 প্রশ্ন আসছে, জগা খিচুড়ি বাগদারাটি সঠিক অর্থ কি? আমরা জানি যে জগা খিচুড়ি বাগদারাটি, এই তো সাদিকা সুলতানা লিখেছে জগা খিচুড়ি বাগদারার সঠিক অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। জগা খিচুড়ি বাগদারাটির সঠিক অর্থ কি? বিশৃঙ্খলা। জগা খিচুড়ি বাগদারাটির সঠিক অর্থ কি? বিশৃঙ্খলা। ক্লিয়ার? সামি আশা লিখেছে অপশন সি, 10C। দীপঙ্কর মন্ডল লিখেছে 10C। বাংলা সাহিত্য লিখেছে বিশৃঙ্খলা। ওকে, থ্যাংক ইউ। মিম লিখেছে বিশৃঙ্খলা। যারা ডিপ্লোমা নার্সিং বা বিএসসি নার্সিং এ কোর্স করতে চাও বা ভর্তি হতে চাও, যারা প্রথমবার কৃতকার্য হওনি, তোমাদের জন্য এই মুহূর্তে কিন্তু কর্নিয়া কিন্তু আমরা আয়োজন করেছি, কর্নিয়া পক্ষ থেকে আমরা আয়োজন করেছি সেকেন্ড টাইম ব্যাচ। যারা সেকেন্ড টাইম কর্নিয়া থেকে পরীক্ষা প্রস্তুতি নিয়ে নার্সিং এর জন্য চেষ্টা করতে চাও, তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো আমাদের এই ব্যাচে। আমরা এই জায়গায় তোমাদেরকে যে বিষয়গুলো প্রোভাইড করব, আমাদের কর্নিয়ার পক্ষ থেকে কর্নিয়ার যত বই আছে, যত লেকচার শিট আছে, সবগুলো তুমি ঘরে বসে পেয়ে যাবা যদি অনলাইন কোর্সে ভর্তি হতে চাও। এখন কিন্তু বিশেষ ছাড়ে ভর্তি চলছে, সবাই চাইলে এই 5,000 টাকা ছাড়ে এখন কিন্তু ভর্তি হতে পারো। ওকে, এরপর আসি আমরা 11 নম্বর প্রশ্ন। বলছে কবি জসিমউদ্দিন, বানানটা একটু ভুল আছে, জসিমউদ্দিন, ফোনটা পেটে গেছে, জসিমউদ্দিন বানানটা হবে জসিমউদ্দিন। এই উদ্দিন দুইটা দোয়া আছে না, এই দুইটা দোয়া আমি একটু লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। জসিমউদ্দিন, এই জায়গায় সবসময় মনে রাখা, জসিমউদ্দিন বানানটা এই জায়গায় টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে। উদ্দিন, দ দুইটা হবে, দ সন্ত দ হবে, একটা দ হবে না, জসিমউদ্দিনের দুইটা দ হবে। হ্যাঁ, দ যুক্ত হবে না, আলাদা আলাদা হবে। দেখো, বলছে কবি জসিমউদ্দিন কলেজে থাকাকালীন সময়ে বা কবি জসিমউদ্দিন হায়ার এডুকেশনে পড়ার সময় বা কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ার সময়, তখন তার কোন কবিতা প্রকাশিত হয়েছে বা বিখ্যাত হয়েছে? দেখো, কবি জসিমউদ্দিন যখন তিনি এইচএসসি পরীক্ষা দিবেন বা যখন তিনি ইন্টারমিডিয়েটে পড়েন, তখন তার শিক্ষা প্রতিষ্ঠানে
পাঠ্য একটা কবিতা ছিল। মানে মনে করো আমি এইচএসসি পরীক্ষা দিব, আমি যে বই পড়তেছি সেই বই আমার লেখা কবিতা পাবলিশ হয়েছে এবং সেটা পাঠ্য করা হয়েছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সামিয়া লিখেছে কবর, কবর, কবর। রাইট অ্যান্সার কি দিয়েছো? কবর। ওকে, কবর। কবর একটা বিখ্যাত কবিতা, জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে কবর। কবর কবিতাটি আমার খুব ভালো লাগে। লেখা আছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজয় রেখেছে দুই নয়নের জলে। বাহ, লিখে ফেলছে, আমার আগে লিখে ফেলছে, বাংলা সাহিত্য আমার আগে লিখে ফেলছে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজয় রেখেছে দুই নয়নের জলে, এতটুকু তার ঘরে এনেছিনু, এতটুকু তার ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেছে বলে কেঁদে ভাসাইল বুক। কি সুন্দর কবিতা। এই কবিতাটি তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন তখন তার বইয়ে পাঠ্য ছিল। চিন্তা করা যায়, ভাবা যায় এখন কেন এই কবিরা আসে না। এখন কবি আসে, কবি আসে, কবি যায়, কিন্তু জীবনানন্দ দাস আসে না। ওকে, এরপরে দেখি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন। চমৎকার একটি প্রশ্ন আসছে ডিপ্লোমা নার্সিং 2025-এ। দেখো, এই উত্তরটা তোমরা করবা, এই উত্তরটা তোমরা করবা, তোমাদের জন্য এই উত্তরটা। বলছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মানে কোন গ্রামে জন্মগ্রহণ করেন। একটু খেয়াল করো, উল্লেখ করছে কি কোন গ্রামে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করছে। এখন কথা হচ্ছে জন্মগ্রহণ করেন এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করছে উনি 1880 সালে। তিনি এই জন্মগ্রহণ করেন 1880 সালে। কত সালে? 1880 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? রংপুর বিভাগে। রংপুর, রংপুর। এই আমার সাথে রংপুরের কারা কারা যুক্ত আছে বলো তো দেখি। রংপুর বিভাগ বা রংপুর জেলা বলতে পারো আমরা। রংপুর জেলার, রংপুর জেলার সবাই একটু আমাকে জানো তো, রংপুর জেলার পায়রা বন্ধ একটু দেখো, রংপুর জেলার, রংপুর জেলা সবাই লিখবা, রংপুর জেলার, রংপুর জেলার, রংপুর জেলার মিঠাপুকুর। মিঠাপুকুর থেকে কারা আসো? মিঠাপুকুর, মিঠাপুকুর উপজেলা। তাহলে দেখো আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেছেন কোন গ্রামে। এই জায়গায় গ্রাম লেখা একটা প্যাচ লাগাইছে। দেখো এই জায়গায় মিঠাপুকুর কিন্তু আছে, রাইট আনসার মিঠাপুকুর হইতে পারতো, কিন্তু এটা হবে না। কেন হবে না জানো? মিঠাপুকুর হচ্ছে একটা উপজেলা, উপজেলা। তিনি কিন্তু রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু এটা হবে না কারণ মিঠাপুকুর একটা উপজেলা। কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে গ্রাম, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই গ্রাম থাকার কারণে আমরা জানি তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমাদের এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। যদি পরীক্ষা আসে কোন উপজেলায় জন্মগ্রহণ করেছেন, তাহলে কিন্তু মিঠাপুকুর রাইট অ্যান্সার হবে, তখন কিন্তু আর পায়রাবন্দ গ্রাম হবে না। একটু খেয়াল রাখবা। ডিপ্লোমা নার্সিং কিন্তু তোমাদের এবার আসছে যে বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেছে ডিপ্লোমা নার্সিং আসছে 2025-এ, যে তিনি জন্মগ্রহণ করেছেন কোন উপজেলায় নয়, বলছে গ্রাম, গ্রাম, এটা হচ্ছে গ্রাম। গ্রামের নাম হচ্ছে পায়রাবন্দ আর উপজেলার নাম হচ্ছে মিঠাপুকুর আর জেলার নাম হচ্ছে রংপুর। রংপুর। কারা কারা আছে রংপুর থেকে? সবাই কমেন্ট করো। ওকে ফাইন, তারপরে প্রশ্ন আসি। বলছে সুচেতনা কাব্যটি, সুচেতনা জীবনানন্দ দাশের, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা, সরি বলে ফেলছি, জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে? সুচেতনা একটা কবিতা তোমাদের এইচএসসি তে পাঠ্য ছিল, এইচএসসি তে পাঠ্য ছিল, এটা ডিপ্লোমা নার্সিং 2025-এ আসছে। সুচেতনা কাব্যগ্রন্থটি কোন কবিতা, মানে সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চুলতার কবেকার বিদিশার নিশা, সেই বিদিশার নিশা কে? মুক্তার সাবুশ্রীর কারুকার্য। চুলতার কবেকার বিদিশার নিশা, মুক্তার সাবুশ্রীর কারুকার্য। তাহলে আমাদের এই সেই নাটোরের বনলতা সেনকে নিয়ে আমাদের জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন, যেই কবিতাটি প্রকাশিত হয়েছিল আমাদের বনলতা সেন কাব্যগ্রন্থে। এই সুচেতনা কবিতাটিও কিন্তু এই বনলতা সেন কাব্যগ্রন্থের, এটা হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই। তাহলে কাব্যগ্রন্থ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ফার্স্ট পেপার, এইচএসসি তোমাদের যে ফার্স্ট পেপার আছে বাংলা, বাংলা ফার্স্ট পেপার থেকে কিন্তু এটা আসছে। অনেকে বলে যে ডিপ্লোমা নার্সিং বা বিএসসি নার্সিং ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হয় নাকি? প্রশ্ন হয়, হিউজ প্রশ্ন হয়। ওকে, তারপরে প্রশ্ন আসি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? আল্লাহ আসছে, একটু আগে পড়াইছি, সবাই বলো, সবাই বলো, আমি বলবো না, এটা একটু আগে পড়াইছি।
একটু আগে পড়াইছি, সবাই কমেন্ট করো। একটু আগে পড়াইছি, সবাই কমেন্ট করো। সাদিয়া তাসনিম লিখছে সুচেতনা। সুতে হচ্ছে সুন্দর, চেতনা, চেতনাতে হচ্ছে চিন্তা, সুন্দর চিন্তা। দুর্গেশ নন্দিনী, থ্যাংক ইউ। রাইট অ্যান্সার কি হবে? একটু আগে পড়াইছি, সবাই কমেন্ট করো। লিখেছে 14 এ, সাবিয়া আশা লিখেছে এ, সাবি সাবনাজ ইসলাম লিখেছে বি। বি কেন ভাই? একটু আগে পড়াইলাম। আরে ভাই শোনো, এই দুর্গেশ নন্দিনী প্রকাশ হয়েছে 1865 সালে। একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো আগে। এই দুর্গেশ নন্দিনী হচ্ছে 1865 সালে প্রকাশ হয়েছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রথম সার্থক উপন্যাস বলা যায়। আর বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলে। কপালকুণ্ডলে এরপরে প্রকাশিত হয়েছে, এরপরে প্রকাশিত হয়েছে 66-তে এসে প্রকাশ হয়েছে। তাহলে রাইট অ্যান্সার হবে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। ওকে, একটু আগে তো পড়াইলাম। আকাশ শব্দটি সমার্থক শব্দ কি? আকাশ শব্দের সমার্থক শব্দ কি? আকাশে তো মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে বৃষ্টি হয়। বলো, আকাশ শব্দের সমার্থক শব্দ কি? আকাশ শব্দের সমার্থক শব্দ কি বলো বাচ্চারা? আকাশ শব্দের সমার্থক শব্দ কি? আল্লাহ, আকাশ শব্দের সমার্থক শব্দ জানো না? একটা বলে দিচ্ছি, আসমান। আকাশ শব্দের সমার্থক শব্দ পাওয়া গেল একটা, আসমান। আর কি আছে? গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তাহলে দেখো, এই যে গগন, গগন শব্দের অর্থ কি? গগন শব্দের অর্থ আকাশ, আসমান শব্দের অর্থ আকাশ। কিন্তু এই যে দুইটা পারো, এই যে দুইটা পারো। আরেকটা বলছি, দুলক দুলক গোলক বেদিয়া ক্ষুদার আসন আরো ছেড়ে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থীর বলবীর বল উন্নত মমশী। এই যে বলছে বুলক দুলক গোলক বেদিয়া, তাহলে দোলক শব্দের অর্থ কি বলো? দুলক শব্দের অর্থ কি? এই যে দুলক শব্দের অর্থ হচ্ছে আকাশ। দুলক শব্দের অর্থ কি? আকাশ। দুলক শব্দের অর্থ কি? আকাশ। বুলক দুলক গোলক বেদিয়া ক্ষুধার আসন আরো ছেড়ে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থীর বলবীর বল উন্নত মমশী। ওকে, তারপরে আসি, তোমরা সবাই অবশ্যই আমাদের কোর্নিয়ার যে আমাদের বিশেষ ছাড়ে ভর্তি চলছে, তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবা। আমাদের স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে দেখে ভর্তি হয়ে যাবা। তারপর আসি বিদ্রোহী কবিতা। দেখো, ডিপ্লোমা নার্সিং 2025-এর প্রশ্ন। বিদ্রোহী কবিতাটি ঐতিহাসিক চরিত্রকে, ঐতিহাসিক চরিত্রকে, ওকে আমরা দেখি ঐতিহাসিক চরিত্র কি কি পাই। এই জায়গায় প্রথম আমরা যদি দেখি, 1 নম্বর আছে ইসরাফিল। ইসরাফিল হচ্ছে, এটা একটা ইসলামিক ইসলামিক মিথ বলে যেটাকে আমরা বলি ইসরাফিলকে। ইসরাফিল হচ্ছে সিংহায় ফু দিবে, তারপর কি হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একজন ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল, ঠিক আছে? তিনি হচ্ছে ধ্বংসের ফেরেশতা, ঠিক আছে? তিনি কি করবেন? যেদিন ফু দিবেন, একটা সিংহা আছে, একটা বিশেষ সিংহা আছে, সেদিন ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে কম্পিত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইসরাফিল। এই জায়গায় এটার সাথে মিলতেছে না, তারপরে এটা ভুল অ্যান্সার, ঠিক আছে? আরজিয়াস, এটাও আমরা জানি না, এটাও মিলতেছে না। তারপর নটরাজ। নটরাজ হচ্ছে, এটা হচ্ছে পৌরাণিক মিথ, একজন পৌরাণিক পৌরাণিক চরিত্র, পৌরাণিক চরিত্র। নটরাজ হচ্ছে শিবকে বলা হয়। মহাদেব শিবের আরেকটা হচ্ছে নটরাজ। মহাদেব শিব হচ্ছে ধ্বংস এবং সৃষ্টির দেবতা। সনাতন ধর্মে ধর্ম এবং সৃষ্টির, মানে ধ্বংস এবং সৃষ্টির দেবতা হচ্ছে এই নটরাজ। নটরাজ কি করবে? নটরাজ একটা ডুমুর নিয়ে এরকম করে বাজাবে, আর তিনি নৃত্য করবেন, নাচবেন, ড্যান্স করবেন। এই নৃত্যর তালে তালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে নটরাজ কি? নটরাজ হচ্ছে একটি পৌরাণিক চরিত্র। এটা হচ্ছে একটা ইসলামিক মিথ। এটা হচ্ছে, আমি জানি না, এটা মানে এটা হচ্ছে একটা শুরুমের নাম, আপাতত এতটুকু জানি। আর বলছে বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্রকে। তাহলে দেখো, চেঙ্গিস, আমি চেঙ্গিস, আমি বিদয়ীন, আমি চেঙ্গিস। নজরুল বলছে আমি বিদয়ীন, আমি চেঙ্গিস। তাহলে এই যে চেঙ্গিসের সাথে তুলনা করছে, চেঙ্গিস হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। চেঙ্গিস হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা মুঘল সাম্রাজ্যের প্রথম খান তিনি। সবাই একটু লিখে রাখতে পারো, চেঙ্গিস হচ্ছে মুঘল। তোমার কেউ কিছু গালি দিলা নাকি? কোনো তো আবার মানুষ ভালো না।
তোমাদের কি বেশি পড়ালে বলো আল্লাহ এত পড়াই কেন, স্যার খুব পড়ায়, না পড়বো না। কেন পড়বা না? না পড়লে চান্স পাবা? পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। তুমি তুমি হাল ছেড়ে দিলে হেরে যাও। তুমি যদি ধৈর্য ধরে পড়তে পারো, ধৈর্য ধরে ক্লাস করতে পারো, তোমার জন্য সম্ভাবনা রয়েছে, তুমি চান্স পেতে পারো, তুমি ভবিষ্যতে নার্স হতে পারো। ঠিক আছে? তাহলে দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে এই চেঙ্গিস। এই চেঙ্গিস হচ্ছে প্রথম খান ছিলেন, তার যুদ্ধের কৌশল ছিল সবচেয়ে পারদর্শী। তিনি চীন এবং ভারতবর্ষের, তিনি এত বড় চীন এবং ভারতবর্ষের, চীন এবং এশিয়ার অনেকগুলো অংশ তিনি শাসন করেছেন। একসময় চীন এবং এশিয়া অঞ্চলে অনেকগুলো দেশ তিনি শাসন করেছেন। ওকে, তাহলে এটা চরিত্র, সরি আমি না বলে চেঞ্জ করে দিছি। তাহলে ঐতিহাসিক চরিত্রকে, ঐতিহাসিক চরিত্র হচ্ছে এই চেঙ্গিস খান। চেঙ্গিস খান, রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন ঘ। রাইট আনসার হচ্ছে অপশন ঘ। ক্লিয়ার? ওকে, এরপরে দেখি 17 নম্বর প্রশ্ন। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি শব্দের অর্থ কি, বা এই কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এই কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাহলে এই যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় এই যে কিংবদন্তি শব্দটি আছে, এটা কিসের প্রতীক? আছে ঐতিহ্য, জনশ্রুতি, মুক্তির সংগ্রাম, ইতিহাস, কিসের প্রতীক? রাইট আনসার দ্রুত কমেন্ট করে জানাও। আমি বলে দিচ্ছি, রাইট আনসার হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য, তাহলে রাইট আনসার অপশন ক। রাইট আনসার অপশন ক। রাইট আনসার অপশন ক। ভুল লিখছো, জনশ্রুতি হবে না, রাইট আনসার অপশন ক হবে। ওকে, তারপরে আছি 18 নম্বর প্রশ্ন। বলছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বা বেগম রোকেয়ার রচিত অর্ধাঙ্গী, বেগম রোকেয়া রচিত অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কি? এই অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কি? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। অর্ধাঙ্গী গল্পের মূল মূল বক্তব্য কি? অর্ধাঙ্গী গল্পের মূল বক্তব্য কি? সবাই একটু ঝটপট কমেন্ট করো। অর্ধাঙ্গী গল্পের মূল বক্তব্য কি? সবাই কমেন্ট করো। অর্ধাঙ্গী গল্পের মূল বক্তব্য হচ্ছে নারী শিক্ষা। কি হবে রাইট আনসার? রাইট আনসার হবে নারী শিক্ষা। চেঙ্গিস খান হবে, হ্যাঁ চেঙ্গিস খান, উত্তর লিখতেছি তো। হ্যাঁ চেঙ্গিস খান, পূর্বপুরুষ ঐতিহ্য, ঠিক আছে। নারী স্বাধীনতা না নারী শিক্ষার কথা বলছে। স্বাধীনতা তো শিক্ষার মাধ্যমে আসবে। ওকে, রাইট আনসার হবে শিক্ষা, নারী শিক্ষা। এরপর কাটা দিয়ে কাটা তোলা, এটা বিএসসি নার্সিং এ তোমাদের আসছে। বিএসসি নার্সিং 2025-এ আসছে, এই বছরই আসছে। যারা এই বছর পরীক্ষা দিয়েছিলেন তোমরা জানো যে কাটা দিয়ে কাটা তোলা, এই জায়গায় কাটা মানে হচ্ছে কাটা দিয়ে কোন কারক? বলো তো কোন কারক হবে? কর্তৃকারক, করণ কারক, না কর্মকারক, না অপাদান কারক? বলো এটা কোন কারক হবে? তোমরা কি উত্তর করেছিলা বা কি উত্তর করবে? রাইট অ্যান্সার কি হবে বলো? কাটা দিয়ে কাটা তোলা, রাইট অ্যান্সার কি হবে বলো? কাটা দিয়ে কাটা তোলা, রাইট অ্যান্সার কি হবে? কাটা দিয়ে কাটা তোলা, রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে বলো? কাটা দিয়ে কাটা তোলা, রাইট অ্যান্সার কি হবে? কাটা দিয়ে কাটা তোলা, রাইট অ্যান্সার কি হবে? 19 নাম্বার কোশ্চেন, রাইট অ্যান্সার কি হবে বলো? কাটা দিয়ে কাটা তোলা, রাইট অ্যান্সার কি হবে? করণ কারক। আশা লিখেছে করণ কারক, করণের তৃতীয়া বিভক্তি। গুড, ভেরি গুড। বাংলা সাহিত্য লিখেছে করণের তৃতীয়া বিভক্তি। ওকে, আসি। মনে রাখতে হবে করণ কারক কাকে বলে। করণ কারক কাকে বলে একটু খেয়াল করে। করণ কারক কাকে বলে? বাক্যে বাক্যে এই জায়গায় দেখো, বাক্যে কাটা দিয়ে বলছে কি? কাটা দিয়ে, কি দিয়ে? কাটা দিয়ে কোনো কিছুর সাহায্যে, মনে রাখবে সবসময়, কোনো কিছুর সাহায্যে বা যন্ত্র, মনে করো কোনো একটা যন্ত্র বা যন্ত্র বলতে পারো, বা কোনো কিছুর উপায় যন্ত্র বা উপায়, কোনো কিছুর সাহায্যে, কোনো কিছুর কি সাহায্যে, কোনো কিছুর সাহায্যে, যন্ত্র বা উপায়, বা লিখতে পারো মাধ্যম, কোনো কিছুর মাধ্যমে, যন্ত্র, কোনো কিছুর সাহায্যে, উপায়ে, মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাহলে তাকে বলা হয় করণ কারক। আমি যদি বলি যে কলমটি ধারা বা কলম দিয়ে আমি লিখি,
তাহলে কি দিয়ে লিখি? কলম দিয়ে। তাহলে এই কলম দিয়ে এই শব্দটি হবে করণ কারক। কলম কি হবে? করণ কারক। আমি বললাম গ্লাস দিয়ে পানি খাই, তাহলে কি দিয়ে খাই? গ্লাসের সাহায্যে খাই, তাহলে গ্লাসটা কি হবে? করণ কারক। কি হবে? করণ কারক। আমি বলি মাউস দিয়ে কম্পিউটার চালাই, তাহলে মাউস কি হবে? মাউস হবে করণ কারক। তাহলে আমি বলছি কোনো যন্ত্রের সাহায্যে, উপায়ে, মাধ্যমে যদি আমি কোনো কাজ করি তাহলে সেটা হবে করণ কারক। তাহলে বলছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, তাহলে কাঁটা দিয়ে কাঁটা তোলা, তাহলে কাঁটা কি হবে? কাঁটা অবশ্যই হবে করণ কারক। আমি যদি বলি ব্যাট দিয়ে ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেটটা কি দিয়ে খেলি? ব্যাট দিয়ে খেলি, তাহলে ব্যাট একটা কি? মাধ্যম। ব্যাট একটা মাধ্যম। আমি বলি যে কি বলতে পারি, আর তো কোনো কিছু চোখের সামনে পড়তেছে না। আমি বললাম যে মনে করো যে মেশিন দিয়ে পানি সেচে, তাহলে মেশিনটা কি? মেশিন একটা যন্ত্র, তাহলে মেশিনটা হবে করণ কারক। একটা মিনিট বিরতি নিচ্ছি, আজানের বিরতি। সবাই একটু 1 মিনিট বিরতি নিচ্ছে। আমাদের বিএসসি নার্সিং এ 2025 একটা প্রশ্ন আসছে। বিএসসি নার্সিং এ বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখতার নাম কি? মানে কোন পত্রিকার মাধ্যমে প্রথম বাংলা সাহিত্যে কোন পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যের যে সাধু ভাষা রীতির প্রথম প্রবর্তক হয়েছিল? তাহলে দেখো কোন পত্রিকা হবে? এই পত্রিকাটি হবে সবুজ পত্র পত্রিকা। সবাই উত্তর করবে সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র পত্রিকা। সবাইকে ক্লাসে আছো? হ্যাঁ, দেয়া যায়। ফারজানা আক্তার দেয়া যায়। 3rd টাইম ভর্তি পরীক্ষা দেয়া যায়। ওকে, এরপর প্রশ্নে আসি আমরা। 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে? এটা একটা জিকে প্রশ্ন, বাংলায় চলে আসছে। এটা জিকে প্রশ্ন, জিকে স্যার পড়াবেন, সমস্যা নেই, ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াবেন। এরপর আসি, কোনটি গুণবাচক বিশেষ্য? একটু খেয়াল রাখো, গুণবাচক বিশেষ্য, কথা আছে গুণ, আবার আছে বিশেষ্য। বিশেষ্য হচ্ছে কোনো নাম, কোনো কিছুর নাম। আর যখন বলবে গুণবাচক বিশেষ্য তখন হবে নামের গুণ, নামের গুণ। গুণবাচক বিশেষ্য কি? কোন একটা নাম, কোন একটা কিছুর নামের বিশেষ্য, বিশেষ্য, কোন একটা নামের বিশেষ্য। দেখো বলছে গুণবাচক বিশেষ্য কোনটি? এই জায়গায় প্রথম অপশনে আছে পঠন। প্রথম অপশনে আছে কি? পঠন। পঠন হচ্ছে কাজ করা, মানে হচ্ছে একটা প্রক্রিয়া কাজ। পঠন হচ্ছে একটা প্রক্রিয়া বা কাজ বোঝাচ্ছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কাজ বোঝাচ্ছে। তাহলে এটা হবে না, 1 নম্বর হবে না। লবণ হচ্ছে একটা বস্তুবাচক বিশেষ্য, এটাও হবে না। এরপর আছে মিছিল। মিছিল হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। মিছিলে কি একজন মানুষ থাকে? মিছিলে অনেক মানুষ থাকে, এর জন্য এটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। এরপর দেখি আনন্দ। এরপর আছে কি? আনন্দ।
দেখো আনন্দ দ্বারা আমরা কি বুঝি? আনন্দ দ্বারা হচ্ছে একজন ব্যক্তির মনের গুণের অবস্থা বোঝাচ্ছে। একজন ব্যক্তির বা একজন মানুষের মনের অবস্থা, মনটা কেমন আছে, এই মনের অবস্থা, সরি, মনের মনের অবস্থাকে বুঝাচ্ছে। এর জন্য আনন্দকে আমরা বলতে পারি এটা হবে গুণবাচক বিশেষ্য। এটা কি অবস্থা? গুণবাচক বিশেষ্য। এটা কি হবে? রাইট অ্যান্সার হবে গুণবাচক বিশেষ্য। সবাই কমেন্ট করছো। ফারজানা ইভা কমেন্ট করেছে, মেনশন করেছে, ফলোয়ার দিয়েছে, বাহ থ্যাংক ইউ। আমাদের সাথে সামিয়া আশা আছে, লিখছে অপশন ঘ। ওকে, এরপরে দেখি আমাদের আছে প্রভাতের পাখি। আমাদের বিএসসি নার্সিং এ আসছে যে প্রভাতের পাখি। দেখো প্রভাতের পাখি, দেখো প্রভাতের পাখি কাল কাকলি শুনতাম। প্রভাতের পাখিতে কি শুনতাম? কাল মানে প্রভাতের পাখি চিল্লাফাল্লা করতো, সেটা আমরা শুনতাম। ঠিক আছে, দেখো প্রভাতের পাখির কল কাকলি শুনতাম। এই যে কল কাকলি শুনতাম, একটু খেয়াল করবা। প্রভাতে কার? পাখির। কি শুনতাম? কল কাকলি শুনতাম। বাক্যটিতে কোন কালের? বাক্যটি কোন কালের? যারা কাল পড়ো নাই তারা আমরা যখন পড়াবো তখন বুঝতে পারবা। এখন একটু দেখো, বলছে সাধারণ বর্তমান, সাধারণ অতীত, নিত্য অতীত, পুরা ঘটিত অতীত। একটু খেয়াল করো, সাধারণ বর্তমান বলছে শুনতাম, যখন এ জায়গায় তাম চলে আসছে তখনই তো এটা অতীত। এটা কি? অতীত। তার মানে বর্তমানের এই জায়গায় কোনো উদ্দেশ্য নাই। বাদ দিয়ে দিলাম বাদ। ওকে, বাদ দিয়ে দিলাম। এটা কি করলাম? বাদ দিয়ে দিলাম। তারপর আসি সাধারণ অতীত। আচ্ছা, সাধারণ অতীতটা আমি একটু পরে পড়াচ্ছি। দেখো নিত্য অতীত কাকে বলে? আমরা অনেকেই বলি যে ভাই নিত্য অতীতটা কি? নিত্য অতীতটা হচ্ছে বারবার কোনো কাজ, বারবার বারবার কোনো কাজ করা হলে সেটাকে বলা হয় নিত্য অতীত। মনে করো আমি বললাম যে বাবা প্রতিদিন অফিস যেতেন। বাবা কি করতেন? বললাম বাবা প্রতিদিন প্রতিদিন সকালে সকালে অফিস যেতেন। বাবা কি করতেন? প্রতিদিন সকালে অফিস যেতেন। তাহলে দেখো তো, বাবা যে অফিস যাইতেন নাকি প্রতিদিন যাইতো না, বারবার যাইতো না। যেই কাজটা বারবার হয়, বারবার রিপিট হয়, সেটাকে বলা হয় নিত্য অতীত। সেটা কি? নিত্য অতীত। আমি বললাম আমি রোজ সকালে পার্কে হাঁটতাম। তাম, যখন হাঁটতাম বলছে তখন অতীত। প্রতিদিন সকালে তার মানে হচ্ছে বারবার কাজটা করতাম, রেগুলার কাজটা করতাম, তার কারণে এটা হচ্ছে নিত্য অতীত। এরপর বলছে পুরা ঘটিত অতীত কাকে বলে? ভাই পুরা ঘটিত অতীত কি? এই যে বলি না আমরা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে একটা কাজ হয়ে যাওয়ার পরে আরো একটা কাজ হয়েছে, তারপরে আমরা বর্তমানে আছি। মনে রাখবা, পরপর দুটি কাজ হলে প্রথমবারের কাজটিকে বলা হয় পুরা ঘটিত অতীত। মনে করো আমরা বললাম ডাক্তার ডাক্তার আসিবার পূর্বে, আসিবার পূর্বে রোগী মারা গেল। কি বললাম? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তাহলে দেখো ডাক্তার আসিবার পূর্বে, এই যে আসিবার, ডাক্তার কি করছে? আসতেছিল, বা ডাক্তার আসার পূর্বে ডাক্তার আসতেছিল, এটা একটা কাজ। তারপর রোগী মারা যাওয়া, এটাও একটা কাজ। তাহলে দেখো প্রথম যে কাজটা হয়েছে ডাক্তার আসিবার, এটা প্রথম কাজ। এই প্রথম কাজটাকে বলা হয় পুরা ঘটিত অতীত। এই প্রথম কাজটাকে বলা হয় পুরা ঘটিত অতীত। আমি বললাম বৃষ্টি হওয়ার আগেই আমি বাসায় চলে এসেছি। তাহলে বৃষ্টি হওয়ার আগে, বৃষ্টি হওয়াটা একটা কাজ, আর চলে আসছে এটাও একটা কাজ। তাহলে বৃষ্টি আসাটা হচ্ছে পুরা ঘটিত অতীত। এখন কথা হচ্ছে ভাই, সকাল বলছে প্রভাতে পাখির কলকাকলি শুনতাম, তাহলে ওইটা কি ভাই? মনে রাখো, এতে দেখো, এতে নির্দিষ্ট করে কোনো সময়ের কথা বলা হয়। এই জায়গায় দেখো বলছে প্রভাতে, প্রভাতে কি করছে? পাখির কলকাকলি শুনতো সে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো কথা বলে না যে সকাল 8টায়, সকাল 7টায়, বা কতক্ষণ ধরে সে পাখির কলতান শুনতো, বা কতক্ষণ পাখি ডাকছে, এটাও বলে নাই। মনে রাখবা, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট সময় বা কতক্ষণ ধরে, বা কত সময় ধরে, বা কত
কতক্ষণ ধরে, কতক্ষণ ধরে, নির্দিষ্ট সময় বা কতক্ষণ ধরে চলছে, ধরে চলছে, চলছে, এইরকম যদি কোনো বৈশিষ্ট্য না পাওয়া যায় তাকে বলা হয় সাধারণ অতীত। তাহলে দেখো, প্রভাতে পাখির কলতান শুনতাম, এটা কি হবে? এটা হবে সাধারণ অতীত। এই কাজটা কি হবে? এই কাজটা হবে সাধারণ অতীত। এই কাজটা কি হবে? এটা হবে সাধারণ অতীত। এটা কি হবে? সাধারণ অতীত। সবাই কি ক্লিয়ার? বাচ্চা যারা যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার। সবাই ক্লিয়ার? ওকে ফাইন। এরপরের প্রশ্ন আসি আমরা। এরপরের প্রশ্ন বলছে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি? সবাই একটু কমেন্ট করে জানাও, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্পের নাম কি? 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 মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, স্যার মাঝে মাঝে আটকে যাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার? তোমার নেটের সমস্যা ভাই, যার আটকে যাচ্ছে। দেখো একটু খেয়াল রাখো, এই ব্যবধান ছোট গল্প লিখছে রবি ঠাকুর, তাহলে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার মানে আমাদের অপশন বলছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তার মানে এটা ভুল। রচিত ছোট গল্পের কথা বলছে। এরপর আসি মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা নজরুলের একটা উপন্যাসের নাম। কুহিলিকা মৃত্যু ক্ষুধা বাদনহারা, এটা হচ্ছে নজরুলের লেখা। নজরুলের লেখা, লেখা উপন্যাস, এটার নাম কি? এটার নাম হচ্ছে উপন্যাস। নজরুলের লেখা উপন্যাস হচ্ছে কি? মৃত্যু ক্ষুধা। আছে মিছিল। মিছিল কার লেখা? মিছিল হচ্ছে প্রেমেন্দ্র মিত্রর। মিছিল হচ্ছে প্রেমেন্দ্র, প্রেমেন্দ্র মিত্রের, প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে মিছিল। তাহলে এই প্রেমেন্দ্র মিত্রের লেখা হচ্ছে মিছিল একটা উপন্যাস। মৃত্যু ক্ষুধা, কুহিলিকা মৃত্যু ক্ষুধা বাদনহারা, এটি জানো, এগুলো হচ্ছে নজরুলের লেখা উপন্যাস। আর ব্যবধান হচ্ছে রবি ঠাকুরের লেখা উপন্যাস। তাহলে সরীসৃপ কার লেখা? সরীসৃপ হচ্ছে আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। তাহলে সরীসৃপ কি? সরীসৃপ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। এই সরীসৃপ কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কি? সরীসৃপ। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হচ্ছে সরীসৃপ। রাইট অ্যান্সার কি হবে? সরীসৃপ। ওকে, এরপরের প্রশ্নে আসি। বলছে নগর জীবনের যন্ত্রণা, নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? আমরা জানি এই জায়গার মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে শামসুর রাহমান, শামসুর রাহমান, সবাই কিন্তু রহমান লিখে, বানানটা খেয়াল রাখবা, নাম হচ্ছে রাহমান। শামসুর রহমান হচ্ছে একজন নাগরিক কবি। তিনি নগর জীবনের লেখালেখি করতেন, নগর জীবন নিয়ে লিখতেন, তার কারণে তাকে বলা হয় নাগরিক কবি। তিনি একজন নাগরিক কবি। পরীক্ষা যদি আসে নাগরিক কবি কাকে বলা হয়? নাগরিক কবিকে বলা হয়, নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। এটা কিন্তু তোমাদের বিএসসি নার্সিং এ 2025-এ আসছে। অনেকে আমাকে বলে ভাই বাংলা তো, বাংলা ফার্স্ট পেপার তো হচ্ছে নার্সিং এ আসে না, কিন্তু সেকেন্ড পেপার গুলো ভালো করে পড়ান। আমি তো সেকেন্ড পেপারের প্রশ্ন পাইছি এই পর্যন্ত 2টা, সবই তো দেখতেছি ফার্স্ট পেপারের প্রশ্ন। তাহলে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এগুলো জানার জন্য হলো একটা কোচিং সেন্টারের গাইডলাইন নেওয়া দরকার। ঠিক আছে? অনেক শিক্ষার্থী অনেক কিছু জানো, অনেক কিছু বুঝো, উল্টা পাল্টা জানো। সঠিক জানার জন্য সঠিক জায়গায় আসতে হবে। সেই সঠিক জায়গার সন্ধান আমরা দিব তোমাকে, আমরা সেই সঠিক জায়গার সন্ধান তোমাদেরকে দিব। সবাই একটু দেখো, তোমরা যদি এখন কেউ ভর্তি হতে চাও অনলাইনে ঘরে বসে থাকে কিন্তু ভর্তি হতে পারবা, অথবা অফলাইনে যারা ভর্তি হওয়া সম্ভব তারা কিন্তু চাইলে আমাদের অফলাইনে কোরিয়ার ব্রাঞ্চে এসে ভর্তি হতে পারবা। ওকে, বিএসসি নার্সিং এর 2025-এর আরো একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। সুকান্ত ভট্টাচার্যের কাব্যের একাত্মতা ঘোষণা করেছেন কোনটির মাধ্যমে? সুকান্ত ভট্টাচার্য, আমরা জানি সুকান্ত ভট্টাচার্য হচ্ছে একজন বিপ্লবী এবং মুক্তির পক্ষে তিনি সবসময় লিখতেন। তিনি একজন বিপ্লবী কবি। বিপ্লবী কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তাহলে তিনি কি লিখতেন? বিপ্লব এবং মুক্তির পক্ষে তিনি লেখালেখি করতেন। বিপ্লব এবং মুক্তির পক্ষে তিনি লেখালেখি করতেন। এরপরে আসি, বলছে বুইফুর, বুইফুর শব্দের অর্থ, বুইফুর শব্দের সঠিক অর্থ কোনটি? বুইফুর শব্দের অর্থ কোনটাতে পাওয়া গেছে? বুইফুর একটু দেখো, রাইট অ্যান্সার কি হবে? 27। বুইফুর শব্দের অর্থ হচ্ছে নতুনের আগমন। বুইফুর শব্দের অর্থ কি? নতুনের আগমন। তোমাদের বিএসসি নার্সিং এ 2025-এ গত এই বছরের প্রশ্ন ইনস্ট্যান্ট আসছে। বুইফুর শব্দের অর্থ কি? বুইফুর শব্দের অর্থ হচ্ছে নতুনের আগমন, নতুনের আগমন। ক্লিয়ার? এরপরে আসি,
তারপরে প্রশ্ন বলছে বীরবল ছদ্মনামটি কার? বীরবল ছদ্মনাম কার? বীরবল, সবাই একটু দেখো, বীরবল ছদ্মনাম কার? বীরবল ছদ্মনাম হচ্ছে প্রমোদ চৌধুরী। বীরবল ছদ্মনাম কার? বীরবল ছদ্মনাম হচ্ছে প্রমোদ চৌধুরীর। বীরবল ছদ্মনাম কার? বীরবল ছদ্মনাম হচ্ছে প্রমোদ চৌধুরীর। বীরবল ছদ্মনাম কার? প্রমোদ চৌধুরীর। 23% চার্জ আছে। আমারও পড়াশোনা প্রায় শেষের দিকে, কোনো সমস্যা নাই। তারপর আসি দেখো ঘট ঘট বলছে ঘটমান বর্তমান কালের উদাহরণ। মানে হচ্ছে মানে ঘটতেছে ঘটনাকালীন সময়, ঘটমান বর্তমান মানে ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? একটু খেয়াল করো, ঘটমান বর্তমান জিনিসটা কি, এটাকে আমরা একটু শিখি। মনে রাখবা, কাজটি বর্তমান কালে, কাজটি বর্তমান কালে চলছে, কাজটি বর্তমান কালে কাজে চলছে, এখনো শেষ হয় নাই, একটা এই বাড়ির একটা এক্সাম্পল দাও দেখি। আরে ভাই, কাজটি বর্তমানে চলছে, কাজের জায়গায় ক্লাস বললেই তো হয়ে যাচ্ছে। ক্লাসটি বর্তমানে চলছে, এখনো শেষ হয়নি, এইটাই তো একটা ঘটমান বর্তমান কাল। আমি যদি বলি ক্লাসটি বর্তমানে চলছে, এখনো শেষ হয় নাই, এটাই তো একটা ঘটমান বর্তমান কাল। মানে কাজটা হইতেছিল আগেও, এখনো হচ্ছে, এখনো শেষ হয় নাই, এটাই হচ্ছে ঘটমান বর্তমান কাল। দেখি আমরা এই জায়গায় কোনটা মিলাতে পারি। বলছে আমি প্রতিদিন গাছে পানি দিই, আমি গাছে পানি দিচ্ছি, আমি গাছে পানি দিয়েছি, আমি গাছে পানি দিয়েছিলাম। দেখো, দিয়েছিলাম বললে এটা অতীত, আমি গাছে পানি দিয়েছি এটাও অতীত, আমি গাছে পানি দিই, এটা দেয়, সে পানি দেয়, কিন্তু কখন দেয় সে জানে না, দিয়ে ফেলছে, এরকম একটা মনে যাচ্ছে এটা দিয়ে ফেলছে। কিন্তু আমি যখন বলছি আমি গাছে পানি দিচ্ছি, তার মানে আমি একটু আগেও দিচ্ছিলাম, একটু আগেও দিয়েছিলাম, এখনো দিচ্ছি, মানে চলতেছে, কাজটা কন্টিনিউ চলতেছে। কোনো কাজ আগে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ চলতেছে, সেই কাজটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। মনে করো আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস অনেকক্ষণ আগে শুরু করেছিলাম, 7:30টায় শুরু করেছি, 7:30টায় শুরু হয়েছে, তখনও হয়েছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, মানে চলতে আছে, ক্লাসটা কি কন্টিনিউ চলতে আছে। কোনো কাজ যদি অতীতে শুরু হয় এবং চলতেছিল এবং এখনো চলতেছে, কন্টিনিউ আছে, সেই কাজটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে প্রশ্ন আসি। বলছে কোনটি যৌগিক ক্রিয়া? দেখো এই জায়গায় বলছে যৌগিক ক্রিয়া কাকে বলে, একটু খেয়াল রাখবে, আগে যৌগিক ক্রিয়াটা আমরা আগে চিনতে হবে। দেখো, বিশেষ্য প্লাস এই বিশেষ্যর সাথে কি আছে? বিশেষণ আছে। বিশেষ্য প্লাস বিশেষণ মানে বিশেষ্যর সাথে যদি বিশেষণ হয় এবং তার সাথে যদি একটি ক্রিয়া, তা যদি ক্রিয়া বুঝায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। মরে যাওয়া, মরে হচ্ছে একটা বিশেষ্য বা নাউন, যাওয়াটা একটা কি? যাওয়াটা একটা ক্রিয়া। বলছে উদয় হওয়া, তারপর হচ্ছে বৃদ্ধি পাওয়া, ডিগবাজি খাওয়া, এই সবগুলাই হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়ার উদাহরণ। অপশনটা কারেকশন আছে। ওকে, একটু দেখো, বলছে পম্বরতা, একটু দেখো, পম্বরতা শব্দের বিপরীত অর্থ কি? এখন আসি ভাই, আগে পম্বরতা শব্দের অর্থ আমাদের জানতে হবে। পম্বরতা শব্দের অর্থ কি বলো? পম্বরতা শব্দের বিপরীত শব্দ অর্থে সামান্য, সামান্য। পম্বরতা মানে হচ্ছে অনেক, আর প্রবন্ধা শব্দের বিপরীত অর্থ কি? সামান্য। ঠিক আছে, বিপরীত অর্থ কি? বিপরীত অর্থ হচ্ছে সামান্য। বিপরীত অর্থ কি? সামান্য। ওকে, এরপরে আসি। বসে এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং 2025-এ আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনারতরী কবিতা কোথায় রচনা করেছেন? দেখো, সোনারতরী কাব্যগ্রন্থটি তিনি সম্পূর্ণ রচনা করেছেন কুষ্টিয়ার শিলাইদহতে বসে। তাহলে শিলাইদহ কোথায় আছে? কুষ্টিয়াতে আছে। এটা শাহজাদপুর না, এটা শাহজাদপুর হবে, শাহজাদপুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের 3টা জায়গায় জমিদারি ছিল, একটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহতে, আরেকটা হচ্ছে নাটোরের প্রতিশরে, আরেকটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।
এই সিরাজগঞ্জের শাহজাদপুরে একটা আছে এবং কুষ্টিয়ার শিলাইদহতে একটা আছে, আর একটা আছে নাটোরের আমরা জানি যে নাটোরের প্রতিসরে আছে। তাহলে শান্তিনিকেতন তো হবেই না, জোড়াসাঁকোও হবে না, আর কলকাতার জোড়াসাঁকো এটাও হবে না, শাহজাদপুরও হবে না, হবে কি কুষ্টিয়া। কুষ্টিয়ার শিলাইদহে বসে তিনি কি লিখেছিলেন? সোনার তরী কাব্যগ্রন্থ লিখেছেন। ইভেন এই কুষ্টিয়ার শিলাইদহতে বসেই তিনি তার জীবনের গল্প, ছোট গল্প রচনা স্বর্ণযুগ বলা হয় এই কুষ্টিয়ার শিলাইদহ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তোমরা যারা এখনো ভর্তি হও নাই বা নার্সিং নিয়ে চিন্তা ভাবনা করছো, তোমরা কিন্তু চাইলে আমাদের নার্সিং ভর্তি কোচিং এ ভর্তি হতে পারো। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ভর্তি হয়ে যাবে। ডিপ্লোমা নার্সিং এর 2025 আর একটা প্রশ্ন বলছে, ফুলের গাছে, দেখো, ফুলের গাছে মৌমাছি আসে, বাক্যটিতে ফুলের কোন কারক? বলো, ফুলের গাছে মৌমাছি আসে, এটা সম্বন্ধ কারক হবে। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি এরপর প্রশ্ন আসি। 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? 69-এর গণ অভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? আমরা জানি 69-এর গণ অভ্যুত্থান লেখা হয়েছিল আইয়ুব খানের পতনের বিরুদ্ধে। 69-এর গণ অভ্যুত্থান কার বিরুদ্ধে? আইয়ুব খানের পতনকে নিয়ে এই 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল, আইয়ুব খানকে কেন্দ্র করে 69-এর গণ অভ্যুত্থান। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। কিছুদিন আগে হয়ে গেছে, সাধারণ জ্ঞান পড়ে নেবা। সাধারণ জ্ঞান ক্লাসে তোমাদেরকে পড়াবে সাধারণ জ্ঞানের অর্ণব আহমেদ ফাহিম ভাইয়া। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বেসামরিক পুরস্কারের নাম কি? আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট আসছে। কোথায় আসছে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট আসছে। সামিয়া আশা, তুমি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছো? আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাবজেক্ট আসে, ভালো, গুড, ভেরি গুড। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি হতে চাও, তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো। কিন্তু দেখো, বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? সিরাজউদ্দৌলা হচ্ছে একটা বিষয় চিন্তা করলে আমরা জানি নাটক সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। এই জায়গায় আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কাহিনী এই জায়গায় বর্ণিত আছে। যেহেতু এটি কাহিনী নির্ভর এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা, পলাশীর যুদ্ধের ইতিহাস নিয়ে এটি যেহেতু রচিত হয়েছে, তাই এই নাটকটাকে বলা হয় ঐতিহাসিক নাটক। এটাকে কি বলা হয়? ঐতিহাসিক নাটক। এরপরের প্রশ্নে আসি। এরপরের প্রশ্ন কই শেষ, পরের প্রশ্ন শেষ। তো তোমাদেরকে আমি এটাই বলি, তোমাদের সাথে এতক্ষণ জুড়ে আমি রাশেদ স্যার উপস্থিত ছিলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কর্নিয়া পেজের যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমাদের যে কর্নিয়া ফেসবুক পেজ আছে, তোমরা সবাই কর্নিয়া পেজে যোগাযোগ করবে। ইভেন বর্তমান সময়ে কিন্তু আমাদের কর্নিয়া কিন্তু তোমাদের নার্সিং এর জন্য একটা বিশেষ ছাড় দিয়েছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে বর্তমান সময়ে 5,000 টাকা ছাড়ে ভর্তি হবা। অনেকে হয়তো বলতে পারো, ভাই আমার যে 5,000 টাকা ছাড় দিচ্ছে, আমাকে কি গাইড, প্রশ্ন ব্যাংক, বিষয়ভিত্তিক এক সেট বই এবং লেকচার শিট কি দিবে? হ্যাঁ, দিবে। তোমরা যদি এই মুহূর্তে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, অথবা কর্নিয়া ব্রাঞ্চে এসে সরাসরি এসে তোমরা ভর্তি হতে পারো। অফলাইন এবং অনলাইন দুই ভাবে তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের কর্নিয়ার ফেসবুক পেজে যোগাযোগ করো। সবাইকে এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য, এতক্ষণ ধরে আমি রাশেদ স্যার তোমাদের সামনে ছিলাম। সবাইকে আবারও রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও হয়তো দেখা হবে কোনো এক লাইভে বা কোনো এক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সে পর্যন্ত সুস্থ থাকো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।